ওই স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, আজকে 15 নম্বর ক্লাস তো? না, আগের দিনটা 14 ছিল না? 15ই হবে। আগের দিনে ইউটেকটিকটা তো 14 নম্বর ক্লাস ছিল, আজকে 15 নম্বর ক্লাস। 1 সেকেন্ড ধরো একটু। হ্যাঁ, আচ্ছা, তোমার টেনশন টেনশন করো না, আমি একদম ঠিক সময় ঠিক ঠিক করে শেষ করে দেবো। হুম, মানে একদম টাইমটাকে অপটিমালি ইউজ করাটা খুব দরকার। তোমার একটা 1 বছরের কোর্স বা 4 মাসের কোর্স, হ্যাঁ, 4টে লেকচারে করে দিলাম, এটা কোনো কাজের কথা না। যেটা আমি আগের দিন বারবার বলছিলাম, যে আমি যে জিনিসগুলো করাচ্ছি এর থেকে কি কম করালে চলে? চলে না। হ্যাঁ, এবং একটা ক্লাসে এর থেকে বেশিও করানো উচিত না। যেটা করাচ্ছি একদমই স্ট্যান্ডার্ডাইজ করে করানো জিনিসটাকে, যে তুমি ধরো ফেজ ইকুইলিব্রিয়াম, হ্যাঁ ঠিক আছে, কলেজে মাস্টারমশাইদের হয়তো অতটা সময় টময় থাকে না, বা সপ্তাহে একদিন পড়ালে হয়তো অতটা সময় পাওয়া যায় না, সে ফেজ ইকুইলিব্রিয়াম নিশ্চয়ই 15-16টা ক্লাস দেবে না। হ্যাঁ, আরো তাড়াতাড়ি তাকে শেষ করতে হবে। 4 মাসের সেমিস্টার, সপ্তাহে একটা করে ক্লাস হলে টোটাল তো 16টা ক্লাস পাবে। টোটাল 16টা ক্লাসে নিশ্চয়ই মানে তার জন্য ফেজ ইকুইলিব্রিয়ামই 16টা ক্লাস সে দেবে না। কিন্তু আমাদের তো সময় আছে, আমরা তো বেশি সময় দিয়ে দিই তার মতো করে। তোমাদের কোয়ান্টামটা তো মানে আদার দ্যান ক্যালকাটা তো আগে হয়েই গেছে, মানে ফার্স্ট পার্ট অফ কোয়ান্টাম যেটা আর কি। আর ফার্স্ট পার্ট অফ কোয়ান্টাম তো ক্যালকাটা ইউনিভার্সিটি হচ্ছে তো। এখন পড়া বুঝতে পারছো তো? কোয়ান্টামটা বুঝতে পারছো তো? মানে কোনো অসুবিধা হচ্ছে, মানে কার 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 একটা অসুবিধা হচ্ছে বলছিল? মানে কোশ্চেন অ্যান্সার করা করছিলিস কে? হুম? আগের দিন কমিউটেশন রিলেশন বুঝেছিস তো ঠিকঠাক করে? ঠিক আছে, তুই কিছু বলছে না কেন? চলো আমরা শুরু করি তাহলে। টপিক শুধু ডিসকাস। আচ্ছা, আগের দিনে মোটামুটি ইউটেকটিক মিক্সচার নিয়ে যে টাইপের কোশ্চেন গুলো পড়ে, সেগুলো প্রায় সবটাই আমরা বলে ফেলেছি। আচ্ছা, এবারে আর দু একটা জিনিস একটুখানি আমরা বলে নেব, ঠিক আছে? ওই ইউটেকটিক মিক্সচার সংক্রান্ত। যদি কখনো খুব কঠিন টাইপের কোশ্চেন হয়, তখন অনেক ডিটেলিং নিয়ে অনেক কথাবার্তা হয় আর কি, তার জন্য একটুখানি যে আমাদের দরকার। হুম, যেটা সিলেবাসে দেবে ইউটেকটিক সিস্টেম যে সামান্য একটুখানি উল্লেখ করা আছে, কিন্তু মানে যেটা বললে, যদি কখনো তোমার খুব ডিটেলে কোশ্চেন হয়, তখন কিন্তু একটুখানি তোমার আরেকটুখানি আরো একটা দুটো টপিক একটুখানি বলে দিই। সেটা হচ্ছে যে আমরা আগের দিনে দেখো বলেছিলাম এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট বলে একটা কথা বলেছিলাম। যে তুমি জানো কোয়ালিটেটিভ প্রপার্টিতে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট আর এলিভেশন অফ বয়লিং পয়েন্ট দুটো হচ্ছে ভীষণ ফ্রিকোয়েন্টলি ইউজ দুটো টার্ম। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। এবার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট এই কথাটা শুনতেই মানুষ বেশি অভ্যস্ত। যখন বলা হচ্ছে এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট, সেই জিনিসটা কি, কোথা থেকে আসছে একটুখানি বোঝার দরকার পড়ে। এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট কার জন্য? অফ টু কম্পোনেন্ট সিস্টেম। টু কম্পোনেন্ট লিকুইড, টু কম্পোনেন্ট লিকুইড, হ্যাঁ, টু কম্পোনেন্ট লিকুইড বা লিকুইড সিস্টেম। ফ্রিজিং পয়েন্ট তো লিকুইডের হয়, এটা টু কম্পোনেন্ট লিকুইড সলিউশন।
এই জায়গাটা এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট অফ টু কম্পোনেন্ট লিকুইড সলিউশন, এইটা একটা পার্টিকুলার কনসেপ্ট, যে পার্টিকুলার কনসেপ্টটাকে আমাকে প্রথমে একটুখানি আলোচনা করে নিতে হবে। আর এই আলোচনাটা হয়ে যাওয়ার পরে আমরা দুটো সিম্পল জিনিস একটুখানি বলে নেব, সেটা হচ্ছে ফিউশন মিক্সচার, মানে এটা যদি এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট অফ টু কম্পোনেন্ট লিকুইড সলিউশন এটা 2 নম্বরের কোশ্চেন হিসেবে যখন পড়বে তখন কোয়ালিটেটিভলি বলে দেওয়া যায়, কিন্তু কখনো যদি এটা 4 নম্বর বা 5 নম্বর, যেমন কোয়ালিটেটিভ প্রপার্টিজের যে ডেরিভেশনগুলো, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বা অসমোটিক প্রেসার, সেটা এক একটা কোশ্চেন 4 নম্বর 5 নম্বর করে দেয়। এখন যদি 4 বা 5 নম্বরের কোশ্চেন হিসেবে দেয় তখন এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট অফ টু কম্পোনেন্ট লিকুইড সলিউশন সেটাকে ডিটেলে বলার দরকার পড়ে, কিন্তু আদারওয়াইজ দেখবে পরীক্ষায় কিন্তু এটা ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেনগুলি দেখো তুমি 2 নম্বরের কোশ্চেন হিসেবে পড়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে ফিউশন মিক্সচার, এটা তোমরা ইনঅর্গানিক কোয়ালিটেটিভ প্র্যাকটিক্যাল, এখন মনে হয় ওটা এখনো হয়নি, তোমাদের ওই 6 সেমিস্টারে আছে ইনঅর্গানিক কোয়ালিটেটিভ প্র্যাকটিক্যাল, যেখানে র্যাডিক্যাল বের করতে হয়। তোমরা র্যাডিক্যাল বের করা শিখেছো নাকি? শিখেছো? আচ্ছা, সেখানে এই ইনঅর্গানিক কোয়ালিটেটিভ প্র্যাকটিক্যালে কিন্তু ফিউশন মিক্সচার ব্যবহার করা হয়। তো ফিউশন মিক্সচারটা কি এবং তার যে তোমার প্রপার্টিগুলো কি আর কি, মানে কেন ফিউশন মিক্সচার ব্যবহার করা হয় আর কি, সেইটা একটুখানি জাস্ট জানার দরকার পড়ছে। আর দুটো টার্ম একটুখানি উল্লেখ করে নেবো, সেটাও 2 নম্বরের কোশ্চেন হিসেবে একবার পড়েছিল আমি দেখেছি। একটা ডেইলি কোশ্চেন আর হচ্ছে এফ্লোরেসেন্স। হ্যাঁ, ডেইলি কোশ্চেন্স বলতে কি বুঝছো এটা, অ্যান্ড এফ্লোরেসেন্স এই জিনিসটা কি, এইটা একটা আমরা বলবো। আর তারপরে আজকে শেষ করব আমাদের আলোচনাটাকে, যে দেখো 3 কম্পোনেন্ট সিস্টেম অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে এই নতুন করে ইন্ট্রোডিউসড হয়েছে, কিন্তু এইখানে জাস্ট 3 কম্পোনেন্ট সিস্টেমের ডিটেলে কিছু বলার দরকার নেই। 3 কম্পোনেন্ট মানে এমএসসি যখন তুমি পড়বে না, 3 কম্পোনেন্ট সিস্টেমের ক্ষেত্রে একটা তোমার ওই থাকে, মানে ট্রায়াঙ্গুলার প্লট বলে একটা জিনিস আছে আর কি, সেইটাকে একটুখানি জাস্ট জানা দরকার পড়ে। 3 কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রাম তুমি কেমন করে আঁকবে আর কি, মানে আমি আজকে হয়তো হয়ে যাবে, এটা নিয়ে খুব বেশি কথাবার্তা বলার কিছু নেই আর কি। একটা 3 কম্পোনেন্ট সিস্টেম, 3 কম্পোনেন্ট সিস্টেম, সেখান থেকে তোমার ট্রাইঅ্যাঙ্গুলার প্লট, ট্রায়াঙ্গুলার প্লট, এইটা দেখি যে পরেরটা মানে আজকে হয়ে যায় কিনা, আশা করছি হয়ে যাবে একবার। এখানে মাঝের দুটো জিনিস হচ্ছে জাস্ট অল্প 5 মিনিট করে সময় লাগবে, তাহলে ফার্স্ট একটা এবং লাস্ট একটা, এই দুটোই আজকে আমাদের মূলত আলোচনার বিষয় হবে। ঠিক আছে, চলো আমরা আস্তে 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 শুরু করি। আচ্ছা দেখো, প্রথমে ওই এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এইটা আমি জাস্ট ডেরিভেশন সমেত করতে চাইছি। এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট অফ টু কম্পোনেন্ট লিকুইড সলিউশন। দেখো, তোমার আসলে তুমি একটুখানি প্রথমে কোয়ালিটেটিভলি বলি, তুমি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটা জানতে। আচ্ছা, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের অরিজিনটা মানে কলিগেটিভ প্রপার্টি, যে কলিগেটিভ প্রপার্টি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট তুমি জানতে। আচ্ছা, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের মূল ব্যাপারটা কি ছিল না, মূল যে লজিকটা ছিল সেটা হচ্ছে এই যে ধরো কোন একটা সলিড তুমি নিয়েছো, ধরো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বা ডিপ্রেশন অফ মেল্টিং পয়েন্ট একই ব্যাপার। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট যখন বলো তখন লিকুইডের ফ্রিজিং পয়েন্ট বলছো বা সলিউশনের ফ্রিজিং পয়েন্ট বলছো, আর মেল্টিং পয়েন্ট বললে তুমি সলিডের করসপন্ডিং মেল্টিং পয়েন্টটা ভাবছো। তো জাস্ট ভাবো যে কখন একটা সলিড মেল্ট করে, যখন তুমি টেম্পারেচার বাড়াবে, মানে এমনিতে যেটা হয় যে লিকুইডের ভেপার প্রেশারটা বেশি হয় দ্যান দ্য সলিডের ভেপার প্রেশার। হ্যাঁ, লিকুইডের ভেপার প্রেশারটা বেশি হয় দ্যান দ্য সলিডের ভেপার প্রেশার। ঠিক আছে, আচ্ছা এবারে কলিগেটিভ প্রপার্টি যে সলিডটা হচ্ছে পিওর সলিড,
আর লিকুইডটা ট্রান্সফর্ম হয়ে গেল কোথায়, না সলিউশনে। ঠিক আছে। আচ্ছা, এবারে তুমি সলিডের টেম্পারেচার যখন বাড়াচ্ছ, সলিডের ভেপার প্রেশারটা বাড়ছে। সলিডের ভেপার প্রেশার বেড়ে 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 যখন লিকুইডের ভেপার প্রেশারের সঙ্গে সমান হলো, তখন অ্যাকচুয়ালি সলিডটা মেল্ট করলো। বা অন্য দিক থেকে তুমি যদি এরকম করো যে লিকুইড মানে যদি টেম্পারেচার কমাতে থাকো, লিকুইডের ভেপার প্রেশারটা কমবে, কমে 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 লিকুইডের ভেপার প্রেশারটা যখন সলিডের ভেপার প্রেশারের সঙ্গে সমান হবে, তখন বেসিক্যালি লিকুইডটা ফ্রিজ করে। তার মানে যখন ফ্রিজিং এর গল্প হবে, তখন সলিডের ভেপার প্রেশার এবং লিকুইডের ভেপার প্রেশার দুটো সমান হবে। আর এবার কোয়ালিটেটিভ প্রপার্টিজে তুমি কি করছো, একটা নন ভোলাটাইল সলিড তুমি অ্যাড করছো। এটাকে এখানে যে সলিউডটা তুমি অ্যাড করলে, অ্যাড করার জন্য কি হলো, না সলিউশন মানে লিকুইড ফেজ যেটা, সেটা এখন সলিউশনে কনভার্টেড হয়ে গেছে আর কি, তার ভেপার প্রেশারটা কমে যাচ্ছে। এবার খেয়াল করে দেখো, তাহলে সলিড তো পিওর অবস্থাতেই আছে। তাহলে আগে সলিডের টেম্পারেচারটা বাড়িয়ে বাড়িয়ে যে টেম্পারেচার পর্যন্ত উঠলে সলিডের ভেপার প্রেশার এবং লিকুইডের ভেপার প্রেশার সমান হতো, এখন যদি লিকুইডের ভেপার প্রেশারটা কমে গেছে, তখন কি করতে হবে, না তোমার হচ্ছে সলিডের ভেপার প্রেশারটা অতটা বাড়াতে, সলিডের টেম্পারেচারটা অতটা বাড়াতে হবে না। তার আগেই হচ্ছে সলিডের ভেপার প্রেশার এবং সলিউশনের ভেপার প্রেশার সমান হয়ে যাবে, তাদের এখন ফ্রিজ করে যাবে। তার মানে কি হয়ে গেল, তোমার ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্ট হয়ে গেল। তাহলে কোয়ালিটেটিভ প্রপার্টি থেকে ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্ট, সেটা কিন্তু তার লজিকটা পরিষ্কার। তাহলে তুমি কোয়ালিটেটিভ প্রপার্টিজে তুমি ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্ট পাও। এলিভেশন আর ফ্রিজিং পয়েন্ট, ডিপ্রেশন আর ফ্রিজিং পয়েন্ট কেন পাও? ব্যাপারটা এইরকম করে ভাবো, ধরো এইটা একটা স্কেল তুমি কনসিডার করছো, এখানে ভেপার প্রেশার এক্সপ্রেস করা হচ্ছে। ধরো এই একটা লাইন বললাম, এই একটা লাইন বললাম, এটা হচ্ছে তোমার সলিড, আর ধরো না এটা তোমার একটা পিওর লিকুইড। পিওর লিকুইড, লিকুইড স্টার করে দিচ্ছে, এটাকে পিওর বোঝানোর জন্য। তাহলে সলিডের একটা ভেপার প্রেশার আছে, সলিডের একটা ভেপার প্রেশার আছে, লিকুইডের একটা ভেপার প্রেশার আছে। এবার আমাকে কি করতে হচ্ছে, না টেম্পারেচারটা বাড়াতে হচ্ছে, সলিডের টেম্পারেচারটাকে বাড়াতে হচ্ছে, যাতে করে সলিডের ভেপার প্রেশারটা লিকুইডের ভেপার প্রেশারের সঙ্গে সমান হয়ে যাবে, তবে সে অ্যাকচুয়ালি মেল্ট করবে। বা অন্যরকম ভাবে প্রেশার টেম্পারেচারটাকে কমাতে হচ্ছে, যাতে করে লিকুইড ভেপার প্রেশারটা কমে যখন সলিডের সঙ্গে সমান হয়ে গেল, তখন সে বেসিক্যালি ফ্রিজ করলো। এটা আচ্ছা, এবারে এইখান থেকে যখন তুমি দেখো, এখানে সলিডটাও পিওর ছিল, লিকুইডটাও পিওর ছিল। এবার এইখান থেকে তুমি যখন কোয়ালিটেটিভ প্রপার্টিতে কি হলো, না লিকুইড সলিডটা পিওর সলিডই রয়ে গেল, কিন্তু লিকুইডটা যেটা ছিল তোমার এইখানে, এটা এখন কি হচ্ছে, না লিকুইডের ভেপার প্রেশারটা তোমার বেসিক্যালি কমে গেছে। তাহলে এইটা ছিল তোমার পিওর লিকুইডের জন্য, আর এইটা হয়েছে তোমার লিকুইড সলিউশনের জন্য। কোয়ালিটেটিভ প্রপার্টি জানে, একটা নন ভোলাটাইল সলিড একটা ভোলাটাইল সলভেন্টে অ্যাড করলে যে ভেপার প্রেশারটা কমে যায়, তখন ভেপার প্রেশারটা কমে গেল। তার মানে এইটা হচ্ছে সলিডের ভেপার প্রেশার, উপরটা হচ্ছে তোমার এটা পিওর সলিডের ভেপার প্রেশার, এটা হচ্ছে পিওর লিকুইডের ভেপার প্রেশার, এখানেও তাই, এটা পিওর সলিডের ভেপার প্রেশার, উপরটা হচ্ছে পিওর লিকুইডের ভেপার প্রেশার, আর তার নিচে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এই সলিউশনের ভেপার প্রেশার হলো। সলিউশনের ভেপার প্রেশার হলো। এবারে দেখো, এবারে যদি সলিডের টেম্পারেচারটাকে বাড়িয়ে, যাতে করে সলিডের ভেপার প্রেশার সলিউশনের ভেপার প্রেশার যখন সমান হয়ে যাবে, তখন হচ্ছে সলিডটা মেল্ট করবে। বা উল্টো রকম ভাবে টেম্পারেচার যদি কমাও, তাহলে সলিউশনের ভেপার প্রেশারটা কমছে, কমে কমে যখন সলিডের ভেপার প্রেশার সমান হয়ে যাবে, তখন সে বেসিক্যালি ফ্রিজ করবে। তাহলে তুমি আলটিমেটলি কি দেখতে পাচ্ছ, আগে যে গ্যাপটা ছিল ভেপার প্রেশারের, এখন তো গ্যাপটা ভেপার প্রেশার কমে যাচ্ছে। গ্যাপটা যদি ভেপার প্রেশারে কমে যায়, তাহলে তোমার অত টেম্পারেচার লাগবে না, অর্থাৎ ডিপ্রেশনের ফ্রিজিং পয়েন্ট হবে। তাহলে কোয়ালিটেটিভ প্রপার্টি থেকে ডিপ্রেশনের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে, তার কারণটা হচ্ছে এইটা। আচ্ছা, এবারে তুমি যখন এলিভেশন আর ফ্রিজিং পয়েন্টের গল্প বলছে, তখন কি হচ্ছে, না বেসিক্যালি এখানে একটা বাইনারি সলিউশন, বাইনারি সলিউশন, এই বাইনারি সলিউশনটা মানে সলিউশন মানে তুমি সবসময় ভাবছো যে লিকুইড সলিউশন। বাইনারি সলিউশন যেটা এইটা, সেটা হচ্ছে তোমার লিকুইড ফেটে ছিল। এবার আমি টেম্পারেচার যখন কমাচ্ছি, সেই একটা বাইনারি সলিউশনই তৈরি হলো।
সেটা সলিড ফেজে চলে গেল, অর্থাৎ সলিড সলিউশন তৈরি হচ্ছে। আগের দিন যে 5টা ইউটেকটিকের কথা বলা হয়েছিল তাতে 4 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে একটা সলিড সলিউশন তৈরি হচ্ছে, যেটা কমপ্লিটলি মিসেবল। আমি সেই ধরনের সিচুয়েশন বলছি। বাইনারি সলিউশন যেটা লিকুইড ফেজে ছিল, এবার টেম্পারেচার কমিয়ে তখন তুমি সলিডিফাই করলে, তখন অ্যাকচুয়ালি আবার একটা বাইনারি সলিউশনই তৈরি করলো, সেটা সলিড ফেজে বাইনারি সলিউশন আবার তৈরি করছে। তাহলে এবারে দেখো এখন যেটা হচ্ছে যে তোমার সলিউশন তৈরি হলে ভেপার প্রেশারটা কমে। তাহলে যদি পিওর অবস্থায় তুমি নিতে, পিওর অবস্থায় এটা একটা সলিড পিওর অবস্থায় ছিল, এটা লিকুইড পিওর অবস্থায় ছিল, এটাকে তুমি ভেপার প্রেশার প্লট করছো, এইটা যে ভেপার প্রেশার ফর দ্য পিওর সলিড, একটা ভেপার প্রেশার ফর দ্য পিওর লিকুইড, এইটা তাদের মধ্যে একটা স্পেসিফিক গ্যাপ ছিল। এবার টেম্পারেচার কমালে লিকুইডের ভেপার প্রেশারটা সলিডের ভেপার প্রেশার সমান হবে, বা সলিডের ভেপার প্রেশারটা লিকুইডের ভেপার প্রেশারের সঙ্গে সমান হবে, সেই মতো করে সে ফ্রিজ করবে বা মেল্ট করবে, মানে একদম আগের মতো সিচুয়েশন। এই যে এখানে এখানে যে সিচুয়েশনটাকে বলেছি আমি, এক্স্যাক্টলি এই সিচুয়েশনটা হচ্ছে এই প্রথমের যে বাঁদিকের যে সিচুয়েশনটা আর কি, সেইটা। আচ্ছা, এবারে কি হচ্ছে দেখো, এই যে পার্টিকুলার কেসে আগেরটায় যেমন আমি লিখেছিলাম তোমার সলিডটা পিওর সলিডই আছে, এখন কিন্তু সলিডটা পিওর সলিড নাই, সে বেসিক্যালি কি হয়ে গেছে না সলিউশন হয়ে গেছে। সলিউশন যদি হয় তাহলে এটা সলিড যদি হয় তাহলে এটা ঠিক আছে, অরিজিনটা মানে এটা আসলে হয়তো আর অরিজিনটা এটা। এবারে এই যে পিওর, সরি এটাকে ডটেড লাইন দিয়ে লিখি। তো দেখো এইটা যেটা আগে ছিল পিওর সলিড, এখন কি হচ্ছে না এই সলিড সলিউশন যেটা, এখন সলিড সলিউশন তৈরি হলে ভেপার প্রেশার কমে যায়। তাহলে যেটা ডটেড লাইনটা ছিল যে পিওর সলিডের জন্য, তুমি দেখতে পালে কি এখন সলিড সলিউশনে ভেপার প্রেশারটা কমে যাচ্ছে। ঠিক একই রকম করে এইটা ছিল তোমার পিওর লিকুইড, এই লিকুইডের করসপন্ডিং ভেপার প্রেশারটা কমে যাচ্ছে। এটা হচ্ছে কি তোমার লিকুইড সলিউশন। তো এখন লিকুইড ফেজটা 2 কম্পোনেন্ট আর তোমার সলিড ফেজটা 2 কম্পোনেন্ট। কিন্তু এখন দেখো এইটা হয়ে গেছে তোমার সলিউশন, মানে এটা হচ্ছে কি বলবো, একটা সলিড সলিউশন, মানে এইটা হচ্ছে তোমার সলিউশনের ভেপার, সলিড সলিউশনের ভেপার প্রেশার হয়ে গেছে, এইটা হচ্ছে লিকুইড সলিউশনের ভেপার প্রেশার হয়ে গেছে। এবারে যেটা হচ্ছে যে এইখানে যদি এরকম সিচুয়েশন কখনো হয়ে যায় যে এইখানে লিকুইড ফেজে ভেপার প্রেশার কিছুটা কমেছে আর সলিড ফেজে ভেপার প্রেশারটা কিছুটা কমেছে, তাহলে এইখানে লিকুইড ফেজে ভেপার প্রেশার যদি কমে যায়, ডেল্টা পি1 হয়, এইটা যদি ডেল্টা পি2 হয়, এবং ডেল্টা পি2 যদি গ্রেটার দ্যান ডেল্টা পি1 হয়, তাহলে আলটিমেটলি কি হলো, আলটিমেটলি দেখো এই যে লিকুইড সলিউশন এবং সলিড সলিউশনের মধ্যে তোমার ভেপার প্রেশারের যে গ্যাপটা, ধরো এই গ্যাপটা যদি ডেল্টা পি হয়, এটা যদি ডেল্টা পি প্রাইম হয়, তখন ডেল্টা পি প্রাইমটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান ডেল্টা পি হয়ে যাচ্ছে। মানে পিওর লিকুইড পিওর সলিড তাদের ভেপার প্রেশার যে ডিফারেন্সটা, এবার লিকুইডের ভেপার প্রেশারও কমেছে যখন সলিউশন তৈরি হচ্ছে, সলিডের ভেপার প্রেশারও কমেছে যখন সলিউশন তৈরি হচ্ছে। এবারে সলিডের সলিড সলিউশনের ভেপার প্রেশারটা বেশি কমেছে দ্যান দ্য লিকুইড, যদি এরকম হয়। আচ্ছা, ডেল্টা পি টুটা হচ্ছে সলিডের ভেপার প্রেশার যতটা কমেছে, ডেল্টা পি ওয়ান হচ্ছে লিকুইডের ভেপার প্রেশার যতটা কমেছে, সলিডের ভেপার প্রেশার যতটা কমেছে সেই ম্যাগনিটিউড ইজ গ্রেটার দ্যান, এটা হচ্ছে ম্যাগনিটিউড আর কি। হ্যাঁ, এই যে গ্যাপটা হচ্ছে ম্যাগনিটিউডের গ্যাপ। তাহলে হচ্ছে সলিড সলিউশন হওয়ার জন্য ভেপার প্রেশার যতটা কমেছে, লিকুইড সলিউশন হওয়ার জন্য ভেপার প্রেশার অতটা না কমে, তাহলে আলটিমেটলি এই লিকুইড সলিউশন এবং সলিড সলিউশনের মধ্যে ভেপার প্রেশার যে ডিফারেন্সটা আমি ডেল্টা পি প্রাইম বলি, সেটা হচ্ছে আগে ডেল্টা পি যেটা ছিল, ধরো ডেল্টা পি পিওর অবস্থায় যেটা ছিল আর কি, হ্যাঁ, তার তুলনায় কি হচ্ছে দেখো তোমার আলটিমেটলি বেড়ে যাচ্ছে। বেড়ে গেলে কি হবে, তাহলে এবারে দেখো তার মানে এই ভেপার প্রেশারের ডিফারেন্সটা যার যত কম তার ক্ষেত্রে
তত কম টেম্পারেচার বাড়ালেই কিন্তু সলিডের ভেপার প্রেসার লিকুইডের ভেপার প্রেসার সমান হয়ে যাবে। বা লিকুইড থেকে যদি তুমি স্টার্ট করো, প্রেসার টেম্পারেচার সামান্য কমালেই হচ্ছে লিকুইডের ভেপার প্রেসার সলিডের ভেপার প্রেসার সমান হয়ে যাবে। যখন তুমি সলিড সলিউশন কনসিডার করবে তখন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এক্ষেত্রে দেখো যে অ্যাকচুয়ালি গ্যাপটা কিন্তু বেড়ে গেছে, তার মানে তোমাকে বেশি টেম্পারেচার চেঞ্জ করতে হবে। মানে সলিড সলিউশন থেকে স্টার্ট করে যদি তাকে মেল্ট করাবে মনে করো, তাহলে বেশি টেম্পারেচার ইনক্রিজ করতে হবে। বা লিকুইড সলিউশন থেকে যদি সলিড সলিউশনে তুমি আসতে চাও, তো ফ্রিজ করাবে মনে করো, তোমাকে বেশি টেম্পারেচার কমাতে হবে। তার মানে আলটিমেটলি কি দাঁড়াবে, যে তোমার ডিপ্রেশন এই এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট হয়ে যাবে। মানে টেম্পারেচারের চেঞ্জ তোমার যত বেশি হবে, তোমার আলটিমেটলি কি হবে না, এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, এইটা তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো, তাহলে কি হলো না, তোমার এক সেকেন্ড কি করলাম, এক সেকেন্ড মেল করছে তো, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, হ্যাঁ এলিভেশন বেড়ে গেল। ঠিক আছে, তার মানে কি হলো তাহলে, তার মানে দেখো যেটা দাঁড়াচ্ছে যে মানে 2 নম্বরের কোশ্চেন হিসেবে লেখার সময় এই ডায়াগ্রামটা তুমি লিখলে, তারপর লিখলে যে যে হোয়েন সলিড সলিউশন ইজ ফর্ম, তারপর আমি অঙ্কটাকে কষে তোমায় দেখাবো। যদি বড় নম্বর 4 নম্বরের কোশ্চেন পড়ে তখন তুমি অঙ্কটাকে করবে, কিন্তু মূলত এটা 2 নম্বরের কোশ্চেন হিসেবে ম্যাক্সিমাম সময় পড়েছে আর কি। হোয়েন solid solution is formed and decrease in vapor pressure of the solid solution from pure solid is greater than decrease in greater than decrease in vapor pressure of the liquid solution from pure liquid, then higher temperature is required such that vapor pressure of solid solution becomes equal to liquid solution। ঠিক আছে, then এটা then we say that there will be an elevation of freezing point of the two component liquid solution। দেখো এই জায়গাটা বুঝতে পারলে যে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ইউজুয়ালি কেন হয়, কলিগেটিভ প্রপার্টি তুমি দেখেছো, কিন্তু বাইনারি সলিউশনের ক্ষেত্রে কেন এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্টটা হচ্ছে, তার লজিকটা তোমার কাছে পরিষ্কার তো? ঠিক আছে, কোনো সমস্যা আছে? হুম, হুম, 2 নম্বরের কোশ্চেন হিসেবে পড়লে তুমি এইটুকুই লিখে দেবে। পরীক্ষায় কিন্তু মূলত 2 নম্বরের কোশ্চেন হিসেবেই পড়েছে। আর এবারে ধরো যদি কোন একটা ঠিক ঠিক পরীক্ষাতে যদি তোমার এটা ডেরিভেশন করতে দেয়, থার্মোডাইনামিক
ডেরিভেশন। যেমন করে তুমি ওই কোয়ালিটেটিভ প্রপার্টিজ গুলো করতে, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, হ্যাঁ, এই যেমন করে তুমি বের করতে, ঠিক সেই রকম ভাবেই আমি করব। তাহলে এখান থেকে এটা হচ্ছে যে অ্যাট দ্য ফ্রিজিং পয়েন্ট, at the freezing point following equilibrium is established। কি সেটা? তাহলে সলভেন্ট তোমার দুটোতেই আছে, লিকুইড ফেজও আছে আর ভেপার ফেজও আছে। তাহলে মানে এই ওয়ান রিপ্রেজেন্ট করছে সলভেন্ট আর টু রিপ্রেজেন্ট করে সলিড। তুমি জানো যে সলভেন্টের কেমিক্যাল পোটেনশিয়ালটা ইন দ্য লিকুইড ফেজ, লিকুইড ফেজে এখানে লিকুইড সলিউশন ফেজ, এখানে স্টার লিখছি মানে পিওর লিখছি না, সেইটা হচ্ছে তোমার সলিড ফেজ। এই দুটো সমান হবে কোথায়? এটা সমান হবে যখন তোমার ফ্রিজিং পয়েন্টে এবং তোমার একটা এক্সটার্নাল প্রেশার হচ্ছে পি, এটা হচ্ছে তোমার ফ্রিজিং পয়েন্টে যখন তোমার এক্সটার্নাল প্রেশার হচ্ছে পি, তার মানে এই ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি দেখো যে এই একটা সলিউশনে সলভেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল তুমি লিখতে পারো পিওর অবস্থায় তার কেমিক্যাল পোটেনশিয়াল, এটা অবশ্যই লিকুইড ফেজে, প্লাস আরটি এলএন x1 ইন দ্য লিকুইড ফেজে। আর সলিডের ক্ষেত্রে কি হবে? μ1 স্টার সলিড ফেজে প্লাস আরটি এলএন x1 সলিড ফেজে। মানে তুমি জানো তো মিউ আই ইকুয়াল টু মিউ আই স্টার আর টি এলএন এক্স আই, সেই ফর্মুলা আমি ব্যবহার করেছি আর। ঠিক আছে? আচ্ছা, এখানে জাস্ট মানে মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্টই লাগছে। একটা হচ্ছে যেহেতু লিকুইড ফেজও একটা সলিউশন আছে আর সলিড ফেজও একটা সলিউশন আছে, তাহলে বাঁদিকে যে x1 ব্র্যাকেটের লিকুইড হচ্ছে যে লিকুইড সলিউশন যেটা, সেখানে সলভেন্টের মোল ফ্র্যাকশন। এখানে x1 এসটা হচ্ছে যে সলিড সলিউশন যেটা, সেখানে সলভেন্টের মোল ফ্র্যাকশন। এটা তাহলে এখান থেকে দেখো তুমি। আচ্ছা, এখানে টিটা কিন্তু বেসিক্যালি ফ্রিজিং পয়েন্ট। এই যে টিটা, এই টিটা কিন্তু একটু ফ্রিজিং পয়েন্ট। পরে যখন আমরা মানে এখানে টি এফটা বারবার বারবার লিখে বেড়াচ্ছে না, কিন্তু মনে রাখবে এই টিটা কিন্তু তোমার ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে? এটা এবারে তুমি এক কাজ করো, এটাকে আরটি এলএন এইটা মাইনাস এলএন এইটাকে লেখো। সেটা কত হয়ে যাচ্ছে না, মানে এটা এটা এদিকে নিলাম। মানে আমি আসলে লিকুইড মাইনাস সলিডটাকে লিখতে চাইছি আর কি। আচ্ছা, এইটা কি দেখো, পিওর সলিড থেকে পিওর লিকুইডে যখন সলভেন্টে যাচ্ছে আর কি, মানে পিওর সলিড থেকে পিওর লিকুইডে যাওয়ার জন্য করসপন্ডিং মোলার গ্রিসম এনার্জি চেঞ্জ, সেটা তুমি লিখতে পারো এটা ডেল্টা ফিউশন অফ মিউ ওয়ান স্টার। মানে পিওর যে লিকুইডটা তার ফিউশনের জন্য মোলার গ্রিসম এনার্জি চেঞ্জ, সেটা হচ্ছে এই। তাহলে এইখান থেকে তুমি এক কাজ করো, এটাকে লেখো এরকম ভাবে এলএন x1 s মাইনাস এলএন x1 l, এটা হয়ে যাচ্ছে ডেল্টা ফিউশন মিউ স্টার 1 বাই হচ্ছে আরটি এটা। আচ্ছা, এবার এখানে তুমি এক কাজ করো, ডেরিভেটিভ করো, ধরো ডি ডিটি অফ এলএন x1 s মাইনাস এলএন x1 l, এইটা হচ্ছে তোমার বা ডিডিটি বা ডেল ডেলটিও লিখতে পারো। এবং এই পুরো কাজটাকে যখন করছো তোমার প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখো, এটা হয়ে যাচ্ছে 1/r ডেল ডেল্টা মিউ স্টার 1 ফিউশন বাই টি
বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এখানে ডেলটাকে একটুখানি নিচে করে দিই। মানে আমি দুদিকে কি হচ্ছে, প্রেশারকে কনস্ট্যান্ট রেখে টেম্পারেচারের রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করছি। যদি তুমি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বা এলিভেশন অফ বয়লিং পয়েন্টটাকে দেখো, তাহলে এইরকম ভাবেই অ্যাকচুয়ালি এগোনা হয়েছিল আর এটা। আচ্ছা, এবারে এই যে পার্টটা, এই ডান দিকের পার্টটাকে তুমি লিখতে পারো মাইনাস ডেল্টা এইচ বার ফিউশন, একটা পিওর বলে সলভেন্ট বলে 1, আর পিওর বলে এইটা ডিভাইডেড বাই তোমার অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে আরটি স্কোয়ার। মানে ব্যাপারটা হচ্ছে এইটা যেটা তুমি পেলে, এটা হচ্ছে গিভস হেলমোজ ইকুয়েশন থেকে। গিভস হেলমোজ ইকুয়েশন আছে, মিউ লেখা ছিল না, তোমার ডেল্টা জি লেখা থাকতো। ডেল্টা জি বাই টি বাই ডেল টি এট কনস্ট্যান্ট, সেটা ছিল মাইনাস ডেল্টা এইচ বাই টি স্কোয়ার। সেটা আমি এখানে ব্যবহার করেছি, শুধু এখানে গিভস এনার্জির বদলে কেমিক্যাল পোটেনশিয়াল আছে, অর্থাৎ মোলার গিভস এনার্জি আছে, সেই জন্য এখানে এনথালপিতে হচ্ছে মোলার এনথালপি আছে। তাই যে ডেল্টা এইচ বার স্টার 1 ফিউশন মানে হচ্ছে তোমার যে পিওর লিকুইডটা আছে তার মোলার এনথালপি অফ ফিউশন। এইটা এটা কোথা থেকে পেলে না, ফ্রম গিভস হেলমোজ রিলেশন। গিভস হেলমোজ রিলেশন এইটা, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি ডিটি থেকে ডান দিকে নিয়ে চলে যাই, করে আলটিমেটলি ইন্টিগ্রেট করবো। তোমাকে এটা দাঁড়াচ্ছে দেখো, ডি এলএন এক্স ওয়ান সলিড মাইনাস ডি এলএন এক্স ওয়ান লিকুইড, এটা হয়ে যাচ্ছে মাইনাস ডেল্টা এইচ বার স্টার ফিউশন অফ 1 বাই আর টি স্কোয়ার ইন্টু ডিটি। এই যে এখানে আমি জাস্ট ডিটি থেকে ডান দিকে নিয়ে চলে গেছি, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, যখন তোমার এই লিকুইড বা সলিড তারা একদম পিওর ছিল, অর্থাৎ তাদের করসপন্ডিং মোল ফ্র্যাকশনগুলো 1 ছিল, আমি যেটাকে এবারে ইন্টিগ্রেট করি, ধরো যখন তোমার এই এক্স ওয়ান ফর দ্য লিকুইড হচ্ছে 1 বা মোল ফ্র্যাকশন ফর দ্য সলিড সেটাকে তোমার 1, তখন করসপন্ডিং ফ্রিজিং পয়েন্টটা হচ্ছে তোমার নর্মাল ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে। আর এবারে এই মোল ফ্র্যাকশনটা যখন চেঞ্জ হয়ে এইটায় পৌঁছালো, এই মোল ফ্র্যাকশন যখন চেঞ্জ হয়ে এটায় পৌঁছালো, তখন ফ্রিজিং পয়েন্টটা পাল্টে গিয়ে ধরে নাও তোমার টিএফ হয়েছে। এইটা এটা এটা এইটা করলে কত হবে না, এলএন এক্স ওয়ান এস মাইনাস এটা এলএন এক্স ওয়ান এল, এটা বাঁ দিকটা। আচ্ছা, ডান দিকটা কত, দেখো 1 বাই টি স্কোয়ারের যদি ইন্টিগ্রেশন করো, মাইনাস 1 বাই টি স্কোয়ার ইন্টিগ্রেশন করলে 1 বাই জাস্ট টি হয়ে যায়। মানে এটা হয়ে গেল ডেল্টা এইচ বার স্টার 1 ফিউশন বাই আরটা যেমন আছে আছে, এটা হয়ে যাবে 1 বাই টি এফ মাইনাস 1 বাই টি এফ স্টার। এটা মানে জাস্ট সিম্পলি মাইনাস ডিটি বাই টি স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে 1 বাই টি হয়ে যায়, লিমিটগুলো বসানো, তোমার এটা দাঁড়িয়ে গেল। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, তোমার এই ডান দিকটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো, মানে আমরা মূল জায়গাটা করে ফেলেছি, এবার একটুখানি ওই মানে বেশ চেনা দেখতে ফর্ম একটুখানি নিয়ে যাওয়া আর কি। আচ্ছা, এইটা হচ্ছে তোমার যেমন আছে আছে। আচ্ছা, এইটাকে তুমি লিখতে পারো, দেখো টিএফ টিএফ স্টার টিএফ টিএফ স্টার মাইনাস টিএফ, এটা। আচ্ছা, এবারে নর্মাল যে ফ্রিজিং পয়েন্ট ছিল, এখন এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট হচ্ছে তো, তাহলে বা আমি এলিভেশনটা নয় পরে দেখছি, আমি যারা চেঞ্জটা বলছি, ধরো লেট টিএফ মাইনাস টিএফ স্টার, যেটা মানে আগে ফ্রিজিং পয়েন্ট ছিল টিএফ স্টার, এখন ফ্রিজিং পয়েন্ট হচ্ছে টিএফ, এইটাকে তুমি ডেল্টা টিএফ এরকম নাম দাও। এবার এলিভেশন না ডিপ্রেশন সেটা আমি পরে দেখবো, জাস্ট আমি বলছি টিএফ মাইনাস টিএফ স্টার ডেল্টা টিএফ, তাহলে এইটাকে তুমি লিখতে পারো মাইনাস ডেল্টা ফিউশন
এইচ বার স্টার 1 বাই হচ্ছে, এটাকে অ্যাপ্রক্সিমেটলি যদি তুমি করে দাও, এটা তোমার টিএফ স্টার তার স্কোয়ার ইন্টু ডেল্টা টিএফ, এটা হলো। তাহলে এখানে আছে টিএফ স্টার মাইনাস টিএফ, আমি ডিফাইন করেছি টিএফ মাইনাস টিএফ স্টার হচ্ছে ডেল্টা টিএফ, তার মানে এখানে মাইনাস তোমার হয়ে গেল। আর এখানে এরা কিন্তু খুব কাছাকাছি, টিএফ অ্যান্ড টিএফ স্টার আর ভেরি ক্লোজ, তারা খুব কাছাকাছি হয়, মানে এই যে এলিভেশন বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট যাই হোক না কেন, তার ম্যাগনিটিউডটা খুব কম হয়। সেই জন্যে টিএফ আর টিএফ স্টারের গুণফলটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি টিএফ স্টার তার স্কোয়ার হিসেবে লিখে দিতে পারো। আচ্ছা, এবারে বাঁদিকটা দেখো, এইটাকে তুমি এইটা লিখতে পারো জাস্ট, আচ্ছা ঠিক আছে, মানে এবারে দেখো জাস্ট এগেন ফর আইডিয়ালি dilute solution ln x1 যেটা, এইটা ইকুয়াল টু ln 1 মাইনাস x2 সলিড, এটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি মাইনাস x2 সলিড লিখতে পারছো। আর ln x1 লিকুইড যেটা, ln দুটো বাইনারি সলিউশন, তো সলিডটা বাইনারি সলিউশন, লিকুইডটা তোমার বাইনারি সলিউশন, মানে সলভেন্টের মোল ফ্র্যাকশনটা হচ্ছে 1 মাইনাস সলিউটের মোল ফ্র্যাকশন, এইটা, সেটা অ্যাপ্রক্সিমেটলি তুমি লিখতে পারো মাইনাস x2 সলিড, মানে এমনি x2 লিকুইড। মানে এমনিতে কি হয়, লগের এক্সপানশন তুমি করতে পারতে, কিন্তু হায়ার অ্যান্ড হায়ার টার্মগুলো তুমি ইগনোর করতে পারবে, এটা হচ্ছে ভেরি ডাইলিউট সলিউশন বলে এইটা। তাহলে এখানে যদি তুমি বসাও তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো এই যে প্রথম টার্মটা, এটা হচ্ছে মাইনাস x2 সলিড মাইনাস মাইনাস প্লাস x2 লিকুইড, সেটা হয়ে গেছে মাইনাস ডেল্টা ফিউশন এইচ বার স্টার 1 বাই টিএফ স্টার তার স্কোয়ার ডেল্টা টিএফ। এবার মাইনাস তুমি হটিয়ে দাও, হটিয়ে দিকে পাচ্ছ x2 লিকুইড মানে 6 তাহলে এটা মাইনাস মাইনাস সরিয়ে দাও তুমি, তাহলে যেটা হচ্ছে যে x2 লিকুইড মাইনাস x2 সলিড, হ্যাঁ, এটা করে দিলে ডান দিকের মাইনাস থেকে কেটে চলে গেল, ডেল্টা এইচ বার স্টার 1 ফিউশন ডেল্টা টিএফ বাই, আটটাকে লিখতে ভুলে গিয়েছিলাম, আটটা থাকবে, এখানে যে আটটা আছে না, আটটা থাকবে, বাই আর টিএফ তার স্কোয়ার, এটা হলো। তাহলে এখান থেকে ডেল্টা টিএফ যেটা, এটাকে তুমি বের করে নাও, সেটা কত হচ্ছে আর টিএফ তার স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা এইচ বার স্টার 1 ফিউশন ইন্টু x2 লিকুইড মাইনাস x2 সলিড। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো যে তোমার কখন অ্যাকচুয়ালি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হবে বা কখন অ্যাকচুয়ালি তোমার ডিপ্রেশন অফ বয়লিং পয়েন্ট হবে, সেইটা অ্যাকচুয়ালি তোমার এই x2 লিকুইড এবং x2 সলিড তাদের ভ্যালুর উপর অ্যাকচুয়ালি তোমার নির্ভর করবে, ঠিক আছে? মানে তোমার কখন এলিভেশন অফ, এক সেকেন্ড, ঠিক করলাম তো, ও অ্যাকচুয়ালি একটা ভুল হয়েছে, এখানে তো এইটা মাইনাস এটা ছিল, এখানে মাইনাস ছিল একটা, সরি, এটা একটু ভুল হয়েছে, এটা 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 তো একটুখানি ভুল করেছি আমি, মানে এখানে মাইনাসটাকে তুমি হটাবে মনে করো, মাইনাসটাকে যদি হটাবে মনে করো, তাহলে কিন্তু এইটা অ্যাকচুয়ালি এইটা হবে, সরি। বুঝতে পারছো? দেখো এইটা তো আমি তো মানে ন্যাচারালি তো x2 লিকুইড মাইনাস x2 সলিড ছিল, তাহলে x2 লিকুইড মাইনাস x2 সলিড যদি আমি বলি, তাহলে তো এখানে মাইনাসটা থেকে যাবে, আমি মাইনাসটাকে হটাবো, হটাবো মানে এটা x2 সলিড মাইনাস x2 লিকুইড লিখতে হবে, x2 সলিড মাইনাস x2 লিকুইড লিখতে হবে, তাহলে এই হচ্ছে তোমার এক্সপ্রেশনটা। তাহলে এবারে দেখো যদি এমন হতো যে ইফ
x টু সলিডটা গ্রেটার দেন x টু লিকুইড, অর্থাৎ সলিউটের মোল ফ্র্যাকশনটা বেশি দেন দ্য লিকুইডের যে মোল ফ্র্যাকশন, যেটা আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম আর কি, যে এখানে তোমার মানে আসলে কনসেন্ট্রেশন বাড়ালে হচ্ছে মানে ভেপার প্রেশারটা তত বেশি কমে যায় আর কি। তা যদি এমন হতো যে একটা লিকুইড সলিউশন তৈরি হয়, একটা সলিড সলিউশন তৈরি হচ্ছে, সলিড সলিউশনে সলিউটের মোল ফ্র্যাকশনটা বেশি, যদি এরকম সিচুয়েশন হয় এইটা, তখন কি দাঁড়াচ্ছে, তখন দেখো এই ডান দিকের যে কোয়ান্টিটিগুলো, এই যে কোয়ান্টিটিগুলো, এই জিনিসগুলো সব হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, কারণ এনথালপি অফ ফিউশন সার্টেনলি পজিটিভ কোয়ান্টিটি, সলিড থেকে লিকুইডে যেতে গেলে তোমাকে কিছুটা এনার্জি দিতে হয় আর কি, যেন পজিটিভ কোয়ান্টিটি, আর এগুলো সব আছেই। মানে যদি এটা হয় তখন কি হবে, দেন ডেল্টা টিএফটা সেটা অ্যাকচুয়ালি তোমার গ্রেটার দেন 0 হচ্ছে, অর্থাৎ টিএফটা গ্রেটার দেন টিএফ স্টার হচ্ছে, তার মানে দেয়ার উইল বি অ্যান এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তার মানে সবসময় যে সলিড সলিউশন তৈরি হলো মানে এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট হলো সেরকম না। যদি এটা হয় তখন এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট হবে, এটা হচ্ছে তার কেস 1 এ। আর কেস 2 যদি এমন হতো যে ইফ একটু সলিডটা অ্যাকচুয়ালি লেস দ্যান একটু লিকুইড হয়েছে, মানে সলিড সলিউশন তৈরি হয়েছে বটে, কিন্তু সলিড সলিউশনে সলিউটের যে কনসেন্ট্রেশনটা সেটা লিকুইড সলিউশনের যে কনসেন্ট্রেশনটা তার তুলনায় ধরো কম, যদি এরকম সিচুয়েশন হয়, তখন কি হচ্ছে, তখন কিন্তু ডেল্টা টিএফটা মানে এইটা যদি হয়ে যায় তাহলে এই জিনিসটা কি হচ্ছে, নেগেটিভ হয়ে গেল, তখন ডেল্টা টিএফটা লেস দেন 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ টিএফটা লেস দেন টিএফ স্টার হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমার ডিপ্রেশনের ফ্রিজিং পয়েন্ট হবে। হ্যাঁ, দেয়ার উইল বি এ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে, তখন হচ্ছে দেয়ার উইল বি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। আর কেস 3 তে যদি এরকম সিচুয়েশন হয়ে যায়, ইফ এক্স টু সলিড ইকুয়াল টু এক্স টু লিকুইড, এটা হয়ে যায় তোমার এক্স টু সলিডটা যদি এক্স টু লিকুইডের সঙ্গে সমান হয়ে যায়, তখন এই ফর্মুলা অনুযায়ী ডেল্টা টিএফ তো তোমার 0 হয়ে যাবে, অর টিএফ ইকুয়াল টু টিএফ স্টার হয়ে যাবে, তার মানে neither depression of freezing point, neither depression nor elevation of freezing point। দেখো বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা? ঠিক আছে তো? তাহলে 3টে কেস আমি জাস্ট কনসিডার করে দিলাম। আচ্ছা, এবারে এই যে ইকুয়েশনটাকে, এই ইকুয়েশনটাকে একরকম ভাবে লেখা যায় সেটা একটুখানি বলে নিই, যেটা হচ্ছে তোমার ওই তোমাদের নিশ্চয়ই ওটা মনে আছে যে যখন আমরা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট লিখতাম তখন হচ্ছে এটা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট দিয়ে ব্যাপারটাকে লেখা হতো আর কি। সেই রকমভাবে যদি চাও তাহলে এই ইকুয়েশনটাকে তো সেই রকমভাবে লিখতে পারা যায় আর কি। হ্যাঁ, এটাকে মানে আমি এটাকে একরকমভাবে লিখছি, দেখো যে এই যে স্টার দিয়ে যে ডেল্টা টিএফটাকে তুমি যদি এইরকমভাবে লিখতে চাও, ডেল্টা এইচ বার স্টার 1 ফিউশন, আমি এখানে কি করছি না এক্স টু লিকুইড যেটা সেটাকে জাস্ট কমন নিয়ে নিলাম, কমন নিলে পড়ে থাকছে কত, এক্স টু সলিড বাই এক্স টু লিকুইড মাইনাস 1, এইটা। এবার এক্স টু দেখো পরে এম মোলাল সলিউশন, এম মোলাল সলিউশন, সলিউশন মানে এখানে লিকুইড সলিউশন কিন্তু, অর্থাৎ এম মোলাল লিকুইড সলিউশন, এক্স টু লিকুইডটা তুমি কি লিখতে পারো, এইটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট ইন দ্য লিকুইড ফেজ ডিভাইডেড বাই লিকুইড ফেজ সলভেন্টের নাম্বার অফ মোলস, যে লিকুইড ফেজে সলিউটের নাম্বার অফ মোলস, মানে মোল ফ্র্যাকশনস অফ দ্য সলিউট ইন লিকুইড সলিউশন, সেটা কি হবে, নাম্বার অফ মোলস অফ দ্য সলিড ইন লিকুইড ডিভাইডেড বাই হচ্ছে টোটাল নাম্বার অফ মোলস। আর এবার এখানে এম মোলাল সলিউশন নিয়েছি মানে কি, এটাকে তোমাকে এম লিখতে হবে,
এটা হচ্ছে 1 কেজি, তাহলে 1 বাই মলিকুলার ওয়েট তোমাকে লিখতে হবে, প্লাস এটা এম লিখতে হবে। এটা মানে মানে যখন এম মোলাল সলিউশন মানে কি, 1 কেজি সলভেন্টে এম মোল সলিউট থাকবে, সলিউট থাকছে এম মোল। আর তাহলে 1 কেজি সলভেন্ট মানে কত মোল সলভেন্ট, না যদি এমন হয় যে হয় M1 is in the unit of মোল পার কেজি, তাহলে 1 কেজি সলভেন্ট মানে কত মোল সলভেন্ট, না 1/m1। আর এইটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারো m ইন্টু m1 এইরকম ভাবে, কখন না ফর ভেরি ডাইলিউট সলিউশন। ভেরি ডাইলিউট সলিউশনে যেটা হবে, ভেরি ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে তোমার এই 1/m1 যেটা হচ্ছে সলভেন্টের নাম্বার অফ মোলস হুইচ ইজ মাস মাস গ্রেটার দ্যান সলিউটের নাম্বার অফ মোলস, তাহলে 1/m1 প্লাস m থেকে স্মল এমটাকে বাদ দিয়ে দিলে তাহলে m ইন্টু m1 এটা হয়ে গেল। তখন এবারে এইখানে তুমি বসিয়ে দাও, তাহলে দেন এই যে ডেল্টা টি এফটা সেটা হয়ে যাচ্ছে তোমার আর টি এফ স্টার তার স্কোয়ার ইন্টু m1 ডিভাইডেড বাই ডেল্টা এইচ বা স্টার 1 ফিউশন। এটা হলো একটা এম আছে ইন্টু এক্স টু সলিড বাই এক্স টু লিকুইড -1, এটা আছে। আর এবারে এই যে কোয়ান্টিটিটা দেখো আর টি এফ স্টার স্কোয়ার m1 বাই ডেল্টা এইচ বার স্টার 1 ফিউশন, এটা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, তাহলে এটাকে লিখতে পারো কে এফ ইন্টু এম। জাস্ট যখন তুমি শুধুমাত্র ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট করতে কলিগেটিভ পাওয়ার এরকম একটা এক্সপ্রেশন দেখতে হতো, তার সঙ্গে অ্যাডিশনালি যেটা রয়ে গেল সেটা হচ্ছে এক্স টু এস বাই এক্স টু এল -1, এটা তোমার অ্যাডিশনালি রয়ে গেল। তাহলে এই হচ্ছে একটা ফাইনাল এক্সপ্রেশন আমি বের করে ফেললাম, যেটা একদমই দেখো ওই ওর মতো দেখতে, মানে আমরা জাস্ট ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট এই ফর্মুলাগুলোকে যেমন সিম্পল ওয়েতে লিখতাম কেবি ইন্টু এম বা কে এফ ইন্টু এম, তার সঙ্গে জাস্ট অ্যাডিশনাল একটা ছোট্ট জিনিস তোমার চলে এসেছে। তা যদি এই পার্টিকুলার ফর্মে তোমাকে আনতে বলে তাহলে এইখান থেকে জাস্ট একটুখানি তুমি এগোবে আর কি, এইখান থেকে। আর আদারওয়াইজ তোমাকে জাস্ট শুধু যদি এক্সপ্লেন করতে পারে 3 নম্বর বা 4 নম্বরের প্রবলেম দিয়ে যে কোন সিচুয়েশনে তোমার অ্যাকচুয়ালি এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্ট হতে পারে আর কি, সেটা তুমি দেখাও, তখন এই থার্মোডাইনামিক ডেরিভেশনটাকে করার পরে এক্স টু সলিড আর এক্স টু লিকুইড কোনটা বড় কোনটা কম তার উপরে নির্ভর করে ডেল্টা টিএফটা পজিটিভ বা নেগেটিভ কি হবে, আর ডেল্টা টিএফটা পজিটিভ বা নেগেটিভ কিনা সেখান থেকে তুমি অ্যাকচুয়ালি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট এগুলো তুমি দেখতে পাবে। ঠিক আছে, বুঝতে পারলে এই অঙ্কের জায়গাটা, ডেরিভেশনের জায়গাটা? মানে এগুলো আসলে কি বলতো খুব স্ট্যান্ডার্ড, মানে এগুলো একটুখানি লম্বা হয় এই ডেরিভেশন গুলো, কিন্তু তুমি যদি ওই কোয়ালিটেটিভ প্রপার্টি গুলো ঠিক ঠিক করে দেখো, মানে এই পার্টিকুলার টাইপ অফ ডেরিভেশনের নেচার গুলো কিন্তু একদম একই রকমের। তোমাকে জাস্ট একটা জিনিস মাথায় রাখো যে ইকুইলিব্রিয়াম, আলটিমেটলি ইকুইলিব্রিয়াম আসছে, ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়াটা হচ্ছে যে দুটো ফেরই যে থাকছে তার কেমিক্যাল পোটেনশিয়াল গুলোকে তোমার সমান করতে হবে। মানে এর বেসিসে তোমার এই ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হচ্ছে, এলিভেশন অফ পয়েন্ট বয়লিং পয়েন্ট হচ্ছে, অসমোটিক প্রেসার হচ্ছে, এখানে এলিভেশন অফ ফ্রিজিং পয়েন্টের এলিভেশন হলো, তুমি ধরো নাস ডিস্ট্রিবিউশন ল যখন করেছিলে তুমি সেই রকম ভাবে করবে। তুমি যখন ওই যে তোমার সলিবিলিটি মানে স্পেলিং দি সলিবল সল্ট যখন মেশাচ্ছ সেখান থেকে সলিবিলিটি প্রোডাক্ট যখন করছো তখন একই রকম ভাবে করছো। তাহলে এই পার্টিকুলার টাইপ অফ ডেরিভেশন গুলো ইন টার্মস অফ কেমিক্যাল পোটেনশিয়াল আর কি, সেটা একটা স্ট্যান্ডার্ড ব্যাপার আছে। আর এই সলিউশনের কনটেক্সটে সবসময় অ্যাডিশনালি যেটা করতে হয় যে তুমি যে সমস্ত এক্সপ্রেশন গুলো ব্যবহার করছো সেখানে রাউস লটাকে তুমি ব্যবহার করেছো, যে কেমিক্যাল পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা তুমি লিখলে মিউআই, এই এখানে যেটা লিখলে মিউআই ইকুয়াল টু মিউআই স্টার প্লাস আরটি এক্সআই, রাউসটা ওবে করছে বলে, রাউসটা ওবে করছে মানে হচ্ছে তোমার এটা কিন্তু ডাইলিউট সলিউশন, এটা যখনই লিখছো তখন তোমাকে বুঝতে হচ্ছে এটা কিন্তু তুমি আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশনের জন্য লিখতে পারছো। আর এটা যখন লিখবে এটা কিন্তু সবসময় ফর আইডিয়াল অর আইডিয়ালি ডাইলিউট সলিউশন। এবং সেই জন্য পরবর্তীকালে তোমার ওই ফাইনাল এক্সপ্রেশনটাকে পেতে গেলে ওটাকে ডাইলিউট সলিউশন, তার জন্যে তোমার ওই এটা মানে এক্স টু যেটা মানে সলিউটের মোল ফ্র্যাকশনটা মাঝ মাঝ লেস দেন 1, এইটাকে তোমাকে ব্যবহার করতে হয়। ঠিক আছে,
বা যদি এম মোলাল সলিউশন হয়, এম মোলাল সলিউশনের ক্ষেত্রে এই যে অ্যাপ্রক্সিমেশন গুলো আছে, 1/m1টা মাঝমাঝকে তখন এম বলে, তাহলে এই যে কমপ্লিকেটেড এক্সপ্রেশনটা জাস্ট স্মল এম ইন্টু ক্যাপিটাল M1, এইগুলোকে তোমাকে কিন্তু সর্বত্রই ব্যবহার করতে হয়। সর্বত্র মানে আমি বলছি কি, মানে এই পার্টিকুলার টাইপ অফ ডেরিভেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তোমাকে এটাকে ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবারে, তাহলে ওই ফার্স্ট পার্টটা আমাদের হয়ে গেল। এবারে নেক্সট আমরা চলে আসি। নেক্সট দুটো ছোট জিনিস একটুখানি বলে নিই। প্রথম যেটা, সেটা হচ্ছে ফিউশন মিক্সচার। আচ্ছা আচ্ছা, ফিউশন মিক্সচার বেসিক্যালি একটা 1:1 মিক্সচার অফ সোডিয়াম কার্বনেট আর পটাশিয়াম কার্বনেট। It is a 1:1 mixture of sodium carbonate and পটাশিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট পটাশিয়াম কার্বনেটের মিক্সচার। এবারে কথাটা হচ্ছে যে লোকে শুধু সোডিয়াম কার্বনেট নিতে পারতো, শুধু পটাশিয়াম কার্বনেট নিতে পারতো, কিন্তু এই ফিউশন মিক্সচারটা নিচ্ছে কেন? আসলে তুমি দেখবে যখন ওই প্র্যাকটিক্যালে না কিছু কিছু মানে যেটাকে বলা হয় র্যাডিক্যাল, মানে বেসিক র্যাডিক্যাল। হ্যাঁ, সে বেসিক র্যাডিক্যালের টেস্ট করার জন্য হয়তো দেখা যাচ্ছে সে ওয়াটার সলেবল নয়, মানে যে সল্টটা তুমি ব্যবহার করেছো সেটা ওয়াটার সলেবল নয়। দেখো, ওয়াটার সলেবল করার জন্য যেটা করতে হয় যে ওই যে তোমার সল্টগুলোকে ফিউশন মিক্সচারে দিয়ে তাকে জাস্ট গরম করতে হয়। করলে কি হবে না, তাদের রেসপেক্টিভ কার্বনেট তৈরি হয়ে যাবে। রেসপেক্টিভ কার্বনেটগুলো অ্যাকোয়াস সলেবল। তখন অ্যাকোয়াস সলেবল স্যাম্পল নিয়ে তুমি জাস্ট টেস্ট করতে পারবে। সেগুলো ফিউশন মিক্সচার ও তোমার এতে ব্যবহৃত হয়, মানে তোমার কোয়ালিটেটিভ ইনঅর্গানিক অ্যানালিসিসে তোমার ব্যবহৃত হয়। আর এবারে এইটা ব্যবহার করার যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে যে নর্মাল মেল্টিং পয়েন্ট অফ সোডিয়াম কার্বনেট, সেটা হচ্ছে তোমার 820°C। আর নর্মাল মেল্টিং পয়েন্ট অফ KTCO3 সেটা হচ্ছে 800°C। তার মানে তুমি যদি এরকম করো যে কোন একটা সল্ট তুমি নিয়েছো বা কোন একটা বেসিক র্যাডিক্যাল নিয়েছো, তার কার্বনেট বানাবে বলে শুধু সোডিয়াম কার্বনেট বা শুধু পটাশিয়াম কার্বনেট নেবে, তাহলে তোমার টেম্পারেচারটা 820° বা 800°তে রিচ করতে হবে। ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু ইকুয়াল মিক্সচারটাকে নাও, যে মেল্টিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট অফ এই যে ফিউশন মিক্সচার 1:1 মিক্সচার অফ সোডিয়াম কার্বনেট পটাশিয়াম কার্বনেট যেটা তুমি নিচ্ছ, সেটা অনেকটা কমে গিয়ে 690°C হয়ে গেল, 690°C হয়ে গেল। আচ্ছা, 690°C কিন্তু খুব ইজিলি রিয়াকশন হবে। ঠিক আছে, তাহলে পিওর সোডিয়াম কার্বনেট বা পিওর পটাশিয়াম কার্বনেটের বদলে কিন্তু কেউ ফিউশন মিক্সচার ব্যবহার করে। হ্যাঁ, মানে পার্টিকুলারলি এটাকে অ্যালকালি ফিউশন বলে আর কি। হ্যাঁ, যেটা ল্যাবরেটরিতে আমাদের লাগে আর কি। তাহলে তুমি অনেক কম টেম্পারেচারে এই কাজটাকে করতে পারছো। হ্যাঁ, মানে আসলে যেটা হচ্ছে যে এই পার্টিকুলার টেম্পারেচারে তোমার অ্যাকচুয়ালি সলিড সলিউশন তৈরি করছে। হ্যাঁ, তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই যে মানে মেল্টিং পয়েন্ট অফ ফিউশন মিক্সচার, এটা যে 690°C। তার কারণটা কি হচ্ছে যে এই যে মিক্সচারটা, যে 1:1 মিক্সচার অফ সোডিয়াম কার্বনেট অ্যান্ড পটাশিয়াম কার্বনেট ফর্মস এ সলিড সলিউশন। এটা একটা সলিড সলিউশন তৈরি করে, হুইচ ইজ কমপ্লিটলি মিসেবল। হুইচ ইজ কমপ্লিটলি মিসেবল, কিন্তু সে অ্যাকচুয়ালি মেল্ট করছে কোথায় না 690°C। তার মানে যে যে অ্যালকালি ফিউশন টেস্ট যেটাকে বলা হয়, অ্যালকালি ফিউশন টেস্ট
can be performed more easily using fusion mixture instead of pure sodium carbonate or potassium carbonate. Pure sodium carbonate বা পিওর পটাশিয়াম কার্বনেট, তার বদলে তুমি যদি ফিউশন মিক্সচার ব্যবহার করো তাহলে কিন্তু তুমি অনেক কম টেম্পারেচারে এই কাজটাকে করতে পারবে। ঠিক আছে, তো বোঝা গেল ফিউশন মিক্সচারের ব্যবহার করার যা যুক্তিটা কি। এটা ওই তোমার যখন করবে তার ভাইভাতে অনেক সময় কোশ্চেনটা ধরে যে সোডিয়াম কার্বনেট বা পটাশিয়াম কার্বনেট ব্যবহার না করে অ্যালকালি ফিউশন টেস্টে তুমি ফিউশন মিক্সচার ব্যবহার করছো কেন? তার কারণটা জাস্ট সিম্পলি এইখানে, এবং সেটা তোমার ইউটেকটিক থেকেই তোমার তার উত্তরটাকে নিয়ে আসতে হবে। তাই এটা তো ফিউশন মিক্সচারের গল্প। দেখো, বুঝতে পারো কথাটা? কি গো, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার ডেলি ইকুয়েশন সাবস্টেন্স। আচ্ছা, ডেলি ইকুয়েশন সাবস্টেন্স মানে কিছু কিছু সাবস্টেন্স আছে যেগুলো কি করে, তোমাকে এরকম একটা কোশ্চেন ছোটবেলায় পড়তো, ধরো নুন বর্ষাকালে গলে যায় কেন, বা জল টেনে নিয়ে সেটা গলে যায় কেন? হ্যাঁ, এরকম তোমরা বলতে নুনের মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড মেশানো থাকে। যে ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে তোমার ওই কখনো বলা হয় হাইগ্রোস্কোপিক বা কখনো বলা হয় ডেলি কোশেন্ট আর কি। তারা কি করছে না, তারা বেসিক্যালি তোমার ওই অ্যাটমসফিয়ার থেকে জলটাকে টেনে নিয়ে অ্যাকচুয়ালি একটা সলিউশন তৈরি করে ফেলছে। ঠিক আছে, সেই ধরনের সাবস্টেন্সকে বলে ডেলি কোশেন্ট, যে অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ার থেকে জল টেনে নিয়ে জাস্ট মেল্ট করে যায়। তাহলে জাস্ট আমি লিখছি কি দেয়ার আর সাম সাবস্টেন্সেস সাবস্টেন্সেস যেমন ধরো ক্যালসিয়াম ক্লোরাইড 6H2O, সোডিয়াম হাইড্রক্সাইড যেটা তোমার থাকে, সোডিয়াম হাইড্রক্সাইড সেখানে একটা জল থাকে, এটা সোডিয়াম হাইড্রক্সাইড ক্রিস্টাল টাইপের আর কি, এক্সেট্রা, হুইচ ক্যান অ্যাবজর্ব ওয়াটার মানে ওয়াটার ভেপার দ্বারা, ওয়াটার ভেপার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার and hence form a solution. সলিউশন, এই যে সাবস্টেন্সগুলো তাদেরকে বলে ডেলি কোশেন্ট সাবস্টেন্স। These substances are called ডেলি কোশেন্ট সাবস্টেন্স। এটা আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে এই কোন একটা সাবস্টেন্স ডেলি কোশেন্ট হওয়ার জন্য কি কি প্রপার্টি হোল্ড করতে হবে? প্রপার্টিজ associated to a ডেলিকেশন সাবস্টেন্স, সেটা হচ্ছে কি, তার সলিবিলিটি খুব হাই হতে হবে, হাই সলিবিলিটি ইন ওয়াটার বা হাইলি সলিবল ইন ওয়াটার, হাইলি সলিবল ইন ওয়াটার হতে হবে এটা। আর কি হতে হবে? আচ্ছা, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মানে দেখো এমনি তুমি দেখো তো NaOH এর তুমি বোতল দেখবে ল্যাবরেটরিতে, যে যদি মুখটা খুব ভালো করে আটকে না রাখো, পার্টিকুলারলি বর্ষাকালে দেখবে ওই সোডিয়াম ক্লোরাইড জাস্ট বিটগুলো গলে গেছে। ঠিক আছে, ওটা অ্যানহাইড্রাস করে নেওয়া হয়েছিল, হ্যাঁ, জাস্ট ওখানে জল টল কিছু ছিল না, সে বেসিক্যালি জল টেনে নিয়ে সেই জলেতে সে অ্যাকচুয়ালি ডিজলভ করে যাচ্ছে। বা নর্মাল যে নুন,
সেই নুনও তুমি দেখবে যে বাজে নুন পার্টিকুলারলি যেগুলো আর কি, হ্যাঁ, সেগুলোতে ক্যালসিয়াম ক্লোরাইড ইম্পিউরিটিস মেশানো থাকে, দেখবে সেই ক্যালসিয়াম ক্লোরাইড জল টেনে নিয়ে সলিউশন তৈরি করতে করতে নুনটাও দেখবে তোমার জল 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 হয়ে যাচ্ছে। মানে শীতকালে যেখানে বাতাসে যখন জলীয় বাষ্পটা খুব কম থাকে তখন নুনটা বেশ ঝরঝরে থাকে, কিন্তু দেখবে তোমার এই বর্ষাকালে নুনটা জল টেনে নিয়ে হচ্ছে ভিজে যাচ্ছে। আর এক্ষেত্রে যেটা হয় যে এর ক্ষেত্রে না ভেপার প্রেশারটা তোমার অ্যাকচুয়ালি তার যে মানে কি বলবো মানে মানে এই যে কেন জলটাকে টেনে নিল, তুমি যদি দেখো জলে টেনে তো ভিজে গেল, জলে টেনে সলিউশন তৈরি করে ফেললো সে হাইলি সলেবল বলে, কিন্তু জলটা সে টেনে নিল কেন? তার কারণটা হচ্ছে যে এই ধরনের সাবস্টেন্সগুলোর ক্ষেত্রে তোমার ভেপার প্রেশারটা তার স্যাচুরেটেড সলিউশনের থেকে অনেক কম হয়। সেটা হচ্ছে যে তোমার লো ভেপার প্রেশার দেন ইজ স্যাচুরেটেড সলিউশন। ব্যাপারটা হচ্ছে ধরো ধরো আমি একটা এক্সাম্পল বলি তাহলে তুমি বুঝতে পারবে। ধরো যেটা আমি বললাম যে তোমার জলের ক্ষেত্রে at 20 ডিগ্রি সেন্টিগ্রেড vapor pressure of pure water এটা অ্যাপ্রক্সিমেটলি 17 মিলিমিটার এইচজি হয়। ঠিক আছে, আচ্ছা এবারে ভেপার প্রেশার অফ স্যাচুরেটেড সলিউশন অফ ক্যালসিয়াম ক্লোরাইড, এইটা সেটা হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেটলি 7 থেকে 8 মিলিমিটার এইচজি এরকম একটা অর্ডারের হয়। এক সেকেন্ড, দাঁড়া এক সেকেন্ড, আমি এইটা লেখাটা একটু ঠিক হলো না। একটু হচ্ছে যে লো ভেপার প্রেশার দেন মানে মানে এটা এইটা এইভাবে লেখাটা ঠিক না, অফ অফ দেন নয়, অফ ইজ স্যাচুরেটেড সলিউশন। আচ্ছা দেখো তাহলে কি হলো না, পিওর ওয়াটার যেটা তার ভেপার প্রেশার যেখানে 17 মিলিমিটার এইচজি, তখন ক্যালসিয়াম ক্লোরাইডের যে স্যাচুরেটেড সলিউশন তার ভেপার প্রেশার মধ্যে 7 থেকে 8 মিলিমিটার এইচজি। তার মানে কি হচ্ছে, যেটা হচ্ছে যে ক্যালসিয়াম ক্লোরাইড তুমি নিয়েছো, নিয়ে এসে যা জলটাকে মানে মানে ক্যালসিয়াম ক্লোরাইড যখন তুমি জলীয় বাষ্পটাকে টেনে সে কি করছে, তোমার যখন সলিউশন তৈরি করছে, সলিউশনের ভেপার প্রেশার তো কম, সলিউশনের ভেপার প্রেশার কিন্তু কম হয়, তাহলে ইকুইলিব্রিয়াম আসতে গেলে কি করবে, ইকুইলিব্রিয়াম আসতে গেলে সেটা করবে কি, সে আরো 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 জল জলীয় বাষ্প মানে জলীয় বাষ্প টেনে নেবে, টেনে নিলে কি হবে না সলিউশনটা আস্তে 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 ডাইলিউট হবে। এবারে এইটা তোমার কন্টিনিউড হবে যতক্ষণ না পর্যন্ত ভেপার প্রেশার অফ দ্য সলিউশন ইজ ইকুয়াল টু দ্য ওয়াটার ইন দ্য অ্যাটমসফিয়ার, মানে তোমার অ্যাটমসফিয়ার থেকে ক্যালসিয়াম ক্লোরাইডটাকে রেখেছো। এবার তুমি দেখতে পাচ্ছ কি না, মানে সবসময় মনে রাখবে যে যে তুমি অন্যভাবে যদি বলতে চাও যে হাই ভেপার প্রেশার থেকে লো ভেপার প্রেশারের দিকে তুমি ধরো যাচ্ছ, এরকম ব্যাপারটা আর কি, যে তোমার অ্যাকচুয়ালি ক্যালসিয়াম ক্লোরাইড আছে আর ওদিকে হচ্ছে তোমার ভেপার আছে। ক্যালসিয়াম ক্লোরাইড যখন এটাকে মানে জলীয় বাষ্প আছে, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড জলীয় বাষ্পটাকে শোষণ করে নিয়ে যখন সে একটা সলিউশন তৈরি করে ফেললো, এবার সলিউশন তৈরি করে ফেললে কি হচ্ছে না তার ভেপার প্রেশারটা অ্যাকচুয়ালি কমে যাচ্ছে। ঠিক আছে, এবারে যত কনসেন্ট্রেটেড সলিউশন মানে জলে ক্যালসিয়াম মানে অন্যভাবে বলতে গেলে জলে ক্যালসিয়াম ক্লোরাইড মেশালে তার মানে ভেপার প্রেশারটা কমে যায়। এই যে স্যাচুরেটেড সলিউশন অফ ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে 7.8 মিলিমিটার এইচ, মানে কি জলে থেকে তুমি ক্যালসিয়াম ক্লোরাইড মেশাও তাহলে তার যে সলিউশনে ভেপার প্রেশারটা কমে যায়। এটা ইউজুয়ালি হয়, ক্যালসিয়াম ক্লোরাইড ইউজুয়ালি সলিড, সলিড যদি হয়
সলিডের ক্ষেত্রে যেটা হবে আর কি, যে সেটা মোরালেস নন ভোলাটাইল, একটা নন ভোলাটাইল সলিড একটা ভোলাটাইল সলভেন্টে যদি অ্যাড করা তাহলে ভেপার প্রেশার কমে যায়। তো ক্যালসিয়াম ক্লোরাইডের যে স্যাচুরেটেড সলিউশন, অ্যাকোয়াস যে স্যাচুরেটেড সলিউশন, তার ভেপার প্রেশারটা কিন্তু কম, 7.8 মিলিমিটার এইচজি আছে। আচ্ছা, এবারে যেটা হবে যে তুমি যেটা আরো 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 জল যখন সে টেনে নেবে, টেনে নিয়ে সে আস্তে 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 ডাইলিউট হবে। ডাইলিউট হতে 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 একটা সময় আসবে যখন তোমার এই এটা মানে ভেপার প্রেশার অফ দ্য সলিউশন ইজ ইকুয়াল টু দ্যাট অফ দ্য ওয়াটার ইন অ্যাটমসফিয়ার। তখন অ্যাকচুয়ালি ওটা ইকুইলিব্রিয়ামে আসবে। তার মানে যেটা হচ্ছে যে সবসময় জলের থেকে ওই যে স্যাচুরেটেড সলিউশন তার ভেপার প্রেশারটা কম বলেই হচ্ছে সেই জলকে টেনে নিতে পারে। আচ্ছা, এই লজিকটা যদি পরিষ্কার হয়, এবার তার ঠিক উল্টোটা যদি হয়, যদি এমন হয় যে কোনো একটা সলিউশন, তার যে স্যাচুরেটেড সলিউশন, কোনো একটা সাবস্টেন্স আছে, তার স্যাচুরেটেড অ্যাকোয়াস সলিউশন, তার ভেপার প্রেশার যদি একটু তোমার বেড়ে যায়, তা সে কি করবে? সে হচ্ছে জলকে ছেড়ে দিয়ে শুকনো হয়ে যেতে চাইবে, যাতে করে হচ্ছে তার ভেপার প্রেশারটা আস্তে আস্তে কমে 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 তোমার যে ওয়াটারের যে ভেপার মানে এর যে অ্যাটমসফিয়ার যে ভেপার প্রেশার তার সঙ্গে সমান করে ফেলতে চায়। ঠিক আছে, দেখো উল্টো দিকে একটা বলি, মানে এর ঠিক উল্টোটা, এফ্লুরোসেন্ট এফ্লুরোসেন্ট যে সাবস্টেন্স আর কি, সাবস্টেন্স তোমরা এক্সাম্পল হিসেবে দেখতে পাবে যে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট বর্ষাকালেও তো না, সে একদম শুকনো থাকে। হ্যাঁ, সেটা কি হয়, মানে জাস্ট লিখছি, দেয়ার আর সাম ক্রিস্টালস such as সোডিয়াম কার্বনেট, এটা কি করে, গিভ আপ এই ওয়াটার অফ হাইড্রেশন, মানে সোডিয়াম কার্বনেটে 10টা জল থাকে, সেটা সেই 10টা জলটা হচ্ছে ওয়াটার অফ হাইড্রেশন আর কি। গিভ আপ ওয়াটার অফ হাইড্রেশন to the atmosphere and in the process disintegrate into dehydrated products simultaneous. These substances are called efflorescent substance. আচ্ছা, এক্ষেত্রে কেন এটা হচ্ছে? কারণ এক্ষেত্রে খেয়াল করে দেখো যে মানে এর ক্ষেত্রে যেটা হয় যে এর ক্ষেত্রে যে প্রপার্টিটা হোল্ড করতে হয়, that should be hold, সেটা কি, the vapor pressure of the hydrated crystal should be greater than
than that of pure water. Vapor pressure of the hydrated crystal should be greater than that of the pure water. দেখো আমি পিওর ওয়াটারের জন্য স্যাচুরেটেড ভেপার প্রেসার কত বলেছিলাম, কত একটা এখানে লিখলাম 17 মিলিমিটার এইচজি। তাহলে এই পার্টিকুলার কেসে যে তুমি সোডিয়াম কার্বনের যেটা বলছো Na2CO3 10H2O, এইটা এর যে করসপন্ডিং স্যাচুরেটেড ভেপার প্রেসারটা এক 20 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা হয় হচ্ছে 24 মিলিমিটার এইচজি। তাহলে ভেপার প্রেসারটা বেশি, তাহলে কি করবে সে হচ্ছে তোমার ওই জলটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, জলটাকে ছেড়ে দিয়ে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত জলটাকে ছাড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত তার ভেপার প্রেসারটা হচ্ছে তোমার যে অ্যাটমসফিয়ারিক এর যে ভেপার প্রেসার, পিওর ওয়াটারের যে ভেপার প্রেসার তার সঙ্গে সমান হচ্ছে আর কি। ঠিক আছে, এবং তার জন্য সে ডিহাইড্রেটেড হচ্ছে। তার মানে ব্যাপারটা এরকম যে দেখো জিনিসটা হচ্ছে যে কেউ কেউ জলকে টেনে নিয়ে তাতে ডিজলভ করে যাচ্ছে, আর কেউ কেউ হচ্ছে তার ওয়াটার অফ ক্রিস্টালকে ছেড়ে দিয়ে সে শুকনো হয়ে যেতে চাইছে। তাহলে কে জলটাকে টেনে নেবে, জলটাকে টেনে নেবে যার ক্ষেত্রে হচ্ছে ভেপার প্রেসারটা স্যাচুরেটেড ওয়াটারের যে ভেপার প্রেসার মানে ওয়াটারের যে ভেপার প্রেসার তার তুলনায় হচ্ছে কম, সে জলকে টেনে নেবে। আর অ্যাকচুয়ালি জলকে ছেড়ে দেবে কে না, যার ক্ষেত্রে ভেপার প্রেসারটা হচ্ছে জাস্ট যে পিওর ওয়াটারের যে ভেপার প্রেসার হচ্ছে তার জন্য বেশি থাকবে। মানে পুরো ব্যাপারটাই হচ্ছে ভেপার প্রেসারের টার্মসে। তার মানে তুমি জাস্ট দুটো সাবস্টেন্স নিচ্ছ, মাঝখানে জল আছে, একটা সাবস্টেন্স মানে দুটোই হাইড্রেটেড ধরো, একটা ক্যালসিয়াম ক্লোরাইড বা সোডিয়াম হাইড্রক্সাইড, আর একটা হচ্ছে তোমার সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট যে ক্রিস্টালটা তার ভেপার প্রেসারটা জলের থেকে বেশি বলে সে ভেপারটা মানে সেটা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন থেকে ছেড়ে দিতে চায়। ঠিক আছে, আর উল্টো দিকে হচ্ছে যেটা ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে স্যাচুরেটেড সলিউশন অফ ক্যালসিয়াম ক্লোরাইড, সেক্ষেত্রে তার ভেপার প্রেসারটা অ্যাকচুয়ালি কম। সে কী করছে না জলটাকে অ্যাবজর্ব করে নিয়ে সে স্যাচুরেটেড সলিউশন মানে জলটাকে অ্যাবজর্ব করে নিয়ে সে ডাইলিউট হয়ে যেতে চায় আর কি। হ্যাঁ, যাতে করে দুদিকে ভেপার প্রেসারটা একটা সময় তোমার সমান হয়। তাহলে এই দুটো জিনিস 2 নম্বরের কোশ্চেন হিসেবে একবার দিয়েছিল সম্ভবত ডেলি কোশ্চেন বা এক্সপ্লোরেশন সাবস্টেন্সটা, বা তুমি এমনি জয়েন্ট অন এই ধরনের পরীক্ষাতে দেখবে এরকম দেয় আর কি, যে এরকম এই এদের মধ্যে কোনটা এক্সপ্লোরেশন সাবস্টেন্স বা এদের মধ্যে কোনটা ডেলিকেশন সাবস্টেন্স, এবং তার সঙ্গে রিলেটেড যে ফিজিক্সটা আর কি, এটা ভেপার প্রেসারের সঙ্গে রিলেটেড ফিজিক্সটা আছে বলে সেইটাই মি কন্টেক্সট এখানে বলে দিই। দেখো এটা বুঝতে পেরে তো, তাহলে তুমি জাস্ট কোয়ালিটেটিভলি ব্যাপারটাকে মনে রাখবে এই যে দুটো হাইড্রেটেড ক্রিস্টাল তুমি কনসিডার করো। হ্যাঁ, এবারে একটা মাঝে জল আছে, জলের রেসপেক্টে হাইড্রেটেড ক্রিস্টাল যেটা তার ভেপার প্রেসারটা বেশি না কম, ভেপার প্রেসার বেশি হলে সে জলকে ছেড়ে দিয়ে শুকনো হবে, আর ভেপার প্রেসার কম হলে সে জলটাকে নিয়ে হচ্ছে সলিউশন তৈরি করে ফেলার চেষ্টা করবে। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে তো? আচ্ছা, তাহলে নেক্সট আমাদের যে জিনিসটা বাকি রয়েছে করবো আজকে, সময় আছে এখন কিছুটা। হ্যাঁ চল, আচ্ছা নেক্সট যেটা আমাদের লাস্ট টপিক সেটা আমরা একটুখানি আলোচনা করে নিই। ফেজ ডায়াগ্রাম ফর ফর থ্রি কম্পোনেন্ট সিস্টেম। এইখান থেকে মূলত যেটা করতে হবে সেটা তোমার ট্রায়াঙ্গুলার প্লট। আচ্ছা দেখো একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে একটা থ্রি কম্পোনেন্ট সিস্টেম যখন তুমি কনসিডার করছো সেখানে নাম্বার অফ কম্পোনেন্টস তোমার থ্রি, এইটা তাহলে ফ্রম gives phase rule f equal to c minus p plus 2, f equal to c minus p plus 2, সেটা যদি তুমি 3 করে দাও 3 মাইনাস পি প্লাস 2 অর্থাৎ 5 মাইনাস পি, এফটা যদি 5 মাইনাস পি হয়
এফটা হচ্ছে 5 মাইনাস পি। এবারে তোমার কতগুলো ফেজ থাকবে, তার তিনটা কম্পোনেন্ট তুমি নিয়েছো, সেখান থেকে তোমার কত, তোমার একটা কিন্তু বলে রাখি যে ডিগ্রিজ অফ ফ্রিডম যেটা, এই ডিগ্রিজ অফ ফ্রিডমের মিনিমাম যে ভ্যালুটা হতে পারে সেটা হচ্ছে তোমার 0। ডিগ্রিজ অফ ফ্রিডম নেগেটিভ কখনো হতে পারে না, মিনিমাম যেটা হতে পারে সেটা হচ্ছে 0। এবং তার উপরে নির্ভর করে ঠিক হবে যে কতগুলো ফেজ অ্যাকচুয়ালি তোমার ইকুইলিব্রিয়ামে থাকতে পারে। তার মানে এখানে নাম্বার অফ ফেজের যেটা মিনিমাম ভ্যালু সেটা 1, তখন ডিগ্রিজ অফ ফ্রিডম 4 হয়ে যাবে। তাহলে দেখো হোয়েন p ইকুয়াল টু 1, অর্থাৎ যখন এই যে তিনটে কম্পোনেন্ট তারা একসাথে মিশে গিয়ে একটা হোমোজিনিয়াস সলিউশন তৈরি করছে আর কি, তখন ফেজ হচ্ছে 1 হবে, এবং ফেজের মিনিমাম সংখ্যাটা 1 আর ডিগ্রি অফ ফ্রিডমের মিনিমাম সংখ্যা কিন্তু 0। এবারে এফ ইকুয়াল টু 5 মাইনাস পি যখন তুমি বলছো, তাহলে ফেজের সংখ্যা কত হলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, বা ডিগ্রি অফ ফ্রিডম কত হলে ফেজের সংখ্যা কত হবে, সেটা তুমি বুঝতে পারবে। তো when p equal to 1, that is when only a single homogeneous solution exists, then ডিগ্রিজ অফ ফ্রিডম এফটা হয়ে যাচ্ছে কত তোমার 4টে। ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 4টে। আচ্ছা ভাই, 4টের মধ্যে দেখো কারা কারা তারা হতে পারতো, টেম্পারেচার, প্রেশার আছে, আর 4টে যে স্পিসিস আছে, মানে 4টে যে কম্পোনেন্ট আছে তার মধ্যে যে কোনো দুটো কনসেন্ট্রেশন টার্মকে তুমি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারবে। আর ডিগ্রিজ অফ ফ্রিডম 4 যখন হয়ে গেল, এই 4টে কে কে, সেটা হচ্ছে টেম্পারেচার একটা, প্রেশার একটা, অ্যান্ড কনসেন্ট্রেশন অফ 2 of the 3 components can be varied independently. এটা আর আরেকটা হতে পারে যখন when নাম্বার অফ ফেজ হচ্ছে 2, এইটা দেন এফ ইকুয়াল টু এখান থেকে তারা 3 হয়ে গেল, তখন কি হচ্ছে, তখন হচ্ছে টেম্পারেচার, প্রেশার অ্যান্ড কনসেন্ট্রেশন অফ অনলি one of the 3 components can be varied independent. এটা আচ্ছা, এবারে যখন 3টে ফেজ তৈরি করতে পারে when p equal to তোমার 3, দেন এফটা হয়ে গেল কত 2, ডিগ্রিজ অফ ফ্রিডম 2 হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে না টেম্পারেচার অ্যান্ড প্রেশার ক্যান বি ভ্যারিড ইন্ডিপেন্ডেন্টলি। এক্ষেত্রে কিন্তু কোনো কনসেন্ট্রেশন টার্মসই তুমি আর চেঞ্জ করতে পারছো না, এখানে কনসেন্ট্রেশনগুলো কিন্তু তোমার ফিক্সড হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এখানে দেখো যে এক্ষেত্রে তোমার একটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে মোর দ্যান 3 ফেজেস ক্যানট বি ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম, এখানে 3টে গিয়ে শেষ হয়ে গেছে, এটা পিওর সাবস্টেন্স হতো মোর দ্যান 3 ফেজেস ক্যানট বি ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম। কিন্তু যদি তোমার 3 কম্পোনেন্ট সিস্টেম হয়, তাহলে 4টে বা ইভেন 5টা ফেজও কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকতে পারে। তাই এটা হচ্ছে যে ধরো যখন পিটা তোমার 4 হচ্ছে, দেন এফটা হচ্ছে তোমার 1 হচ্ছে, দ্যাট ইজ either temperature or pressure can be varied independently। আর যখন p equal to 5 হচ্ছে, তখনই কেবলমাত্র f equal to 0 হচ্ছে। হ্যাঁ, সেটা তোমার ইনভ্যারিয়েন্ট পয়েন্ট হচ্ছে, দিস ইজ অ্যান ইনভ্যারিয়েন্ট পয়েন্ট, এখানে ইনভ্যারিয়েন্ট পয়েন্ট।
এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে এটা পিওর সাবস্টেন্স নয়, সেইখানে এখানে ম্যাক্সিমাম 5টা ফেজ কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকতে পারে। তাহলে পরে থ্রি কম্পোনেন্ট সিস্টেম ম্যাক্সিমাম 5 phases ক্যান বি মিউচুয়াল ইকুইলিব্রিয়াম। আর পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম 3টে ফেজ ইকুইলিব্রিয়ামে থাকতে পারে, কিন্তু পরে থ্রি কম্পোনেন্ট সিস্টেম ম্যাক্সিমাম 5 কম্পোনেন্ট, এই 5 phases ক্যান বি ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম। এটা আচ্ছা, এবারে দেখো তুমি জাস্ট একটা ডায়াগ্রাম যখন আঁকো, বিভিন্ন রকমের ডায়াগ্রাম, এই কম্পোজিশন ভার্সেস টেম্পারেচার, কম্পোজিশন ভার্সেস প্রেশার, এই যে বিভিন্ন রকমের ডায়াগ্রামগুলো টানো, এই ডায়াগ্রামগুলো করার সময় তুমি কি করো না, তুমি এটা ধরো ধরো একটা টু কম্পোনেন্ট সিস্টেম তুমি কনসিডার করো, বাইনারি সিস্টেম ধরো। টু কম্পোনেন্ট সিস্টেমের ক্ষেত্রে তুমি একটা ফেজ ডায়াগ্রাম আঁকছো, ধরে নাও আমি জাস্ট বলছি এরকম, এখানে মোল ফ্র্যাকশনস গুলো ধরে নাও একটা হচ্ছে এক্স এ আর হচ্ছে এক্স বি, এটা, আর দ্যাট ইজ ওয়ান রেস্ট্রিকশন, কি সেটা, আর দুজনের মোল ফ্র্যাকশনের যোগফলটা হচ্ছে তোমার বেসিক্যালি 1 হবে। আর এই লজিকটা ছিল বলে তুমি কি করতে না, এই অ্যাক্সিসে এই দিকটা তুমি নিতে হচ্ছে পিওর এ, এই দিকটা তুমি নিতে হচ্ছে পিওর বি, অর্থাৎ এক্স এটা এখানে 1 নিতে, এক্স বিটাকে 0 নিতে, এখানে এক্স এটা 0, এক্স বিটাকে 1 নিচ্ছ। এবারে তুমি ধরো কোন একটা পার্টিকুলার মোল ফ্র্যাকশনকে এক্সপ্রেস করতে চাইছো, ঠিক আছে, তোমার এক্স এটা ধরো লেসে 0.9 আর এক্স বিটা হচ্ছে 0.1, তা তুমি এরকম একটা পার্টিকুলার পয়েন্ট হলো, এটা হচ্ছে এক্স, এক্স ওয়ানটা হচ্ছে 0.1 আর এক্স টুটা হচ্ছে তোমার এক্স ওয়ান, সরি এক্স এটা হচ্ছে 0.9 আর এক্স বিটা হচ্ছে 0.1, তাহলে এরকম একটা পার্টিকুলার পয়েন্ট হলো। আবার ধরো তুমি একটা পার্টিকুলার জায়গা পেলে বলে এক্স ইকুয়াল টু 0.2 আর এক্স বিটা হচ্ছে তোমার 0.8, তো এরকম একটা পার্টিকুলার পয়েন্ট পেলে, তার মানে কি, যদিও এখানে তোমার দুটো ভেরিয়েবল আছে, একটা এক্স আর এক্স বি, কিন্তু এক্স এ প্লাস এক্স বি ইকুয়াল টু 1 বলে তুমি যখন কম্পোজিশনটাকে এক্সপ্রেস করো তখন একটা লাইনেই এই কম্পোজিশনটাকে বোঝাতে পারো, এটা। এবং সেই মতো করে বিভিন্ন রকমের যে ছবি টবিগুলো হয়, বিভিন্ন রকম ছবিগুলো হয়, মানে হচ্ছে ধরো আমি কথার কথা বলছি, এদিকে হয়তো একটা ভেপার প্রেশার বা এই টাইপের কাউকে তুমি প্লট করছো, ভেপার প্রেশার যখন প্লট করছো, ধরো এরকম একটা ছবি তুমি পেলে, মানে যাকে এরকম একটা বললাম, ধরো তোমার এরকম একটা ধরো ছবি পেলে তুমি, একটা ভেপার প্রেশারের ছবি তুমি এরকম একটা ছবি পেলে আর কি, মানে এখানে টেম্পারেচার তুমি ফিক্স করেছো, হ্যাঁ, তাহলে এই এরকম একটা ছবি পেলে ভেপার প্রেশার ভার্সেস, এইটাকে তুমি জেনারেলি বলছো কম্পোজিশন। কম্পোজিশন মানে কি, একটা অ্যাক্সিস বরাবরই কিন্তু দেখো এ এর মোল ফ্র্যাকশন, বি এর মোল ফ্র্যাকশন দুটোকে তুমি এক্সপ্রেস করতে পারছো। আচ্ছা, এবারে যদি থ্রি কম্পোনেন্ট সিস্টেম হয়, থ্রি কম্পোনেন্ট সিস্টেম যেখানে এক্স এ এক্স বি, এক্স সি তোমার জানা আছে আর এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি ইকুয়াল টু 1, তো সেই পার্টিকুলার কাছে ছবিটা তুমি কেমন করে আঁকবে, সেই ছবিটাই হচ্ছে ট্রায়াঙ্গুলার প্লট। থ্রি কম্পোনেন্ট সিস্টেম সেখান থেকে ট্রায়াঙ্গুলার প্লট। দেখো আমি একটুখানি যা ছবিটা একটুখানি আঁকি, আমি হয়তো লাইনগুলো তো সোজা সোজা করতে পারবো না, এটা হয়তো কোথা থেকে কপি পেস্ট করে নিলে ভালো হতো। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তুমি আঁকো, একটা সমকোণী ত্রিভুজ তুমি প্রথমে আঁকো, একটা সমকোণী ত্রিভুজ তুমি আঁকো, ঠিক আছে। আচ্ছা, এবারে তুমি এক কাজ করো, এইটা দাঁড়া এক সেকেন্ড, 4 5 6 7 8 9, এইখানে তুমি 10টা প্যারাল লাইন টেনে দাও।
কটা হলো তোমার, দেখো তো কটা হলো, 1 2, হ্যাঁ এটা তো 1 2 3 4 5 6 7 8 9 10 11টা হয়ে গেল নাকি টোটাল? 1 2 1 ঘর হলো 1 2 3 4 5 6 7 8 9 10। এটা করলে 1 2 3 4 5 6 7 8 9 10, একটা বেশি হয়ে গেছে। একটা বেশি হয়ে গেছে মানে সেটা বাদ দিয়ে দাও, একটা কোথাও একটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, 1 2 3 4 5 6 7, আবার একটা কমে যাচ্ছে, আবার কি করলাম বাবা, এইটা 1 2 3 4 5 6 7 8 9, এই পয়েন্টটা গেলে 10, এটা ঠিক আছে। আচ্ছা ঠিক একই রকম করে এদিকেও করো, 1 2 3 4 5 6 7 8, এই হলো। আচ্ছা এবারে এইগুলোকে টেনে নাও, ঠিক ঠিক পয়েন্টগুলো এত বাজে পাবো না। এই 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 এটা হলো মানে বাজে এত আঁকা হয়ে গেছে, এই হলো। হ্যাঁ মানে এরকম করে হবে আর কি, মানে তোমার এই আমি একটু করে বাঁকি বাঁকি আঁকছি, মানে আমার জাস্ট মানে স্কেলে আঁকিনি তো, ওই জন্য একটু বাজে দেখতে হবে, কি আর করা যাবে। ঠিক ঠিক করে আঁকলে এগুলো মানে ইকুয়াল ল্যাটারাল ট্রায়াঙ্গেল সত্যি সত্যি, এবং গ্যাপগুলোকে যদি সত্যি সমান সমান করতো তাহলে একদম এটা একদম ঠিক ঠিক হতো। কিন্তু জায়গায় আমার বাজে হয়েছে, আর কি করা যাবে। হ্যাঁ, এইটা এই এই হচ্ছে তোমার একটা কি করলে না ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। হ্যাঁ সেটা হচ্ছে তোমার, এটা একটুখানি হুম, আহ, দেখো তাহলে আমি প্রথমে এরকম একটা ছবি আঁকলাম। আচ্ছা ভার্টেক্স গুলো একটাকে এ বলো, একটাকে বি বলো, একটা সি বলো, মানে এ করসপন্ড করছে পিওর এ, বি করসপন্ড করছে পিওর বি, সি করসপন্ড করছে পিওর সি। মানে তোমার এখানে তিনটে কম্পোনেন্ট আছে, তাহলে সি কম্পোনেন্টস, সি কম্পোনেন্টস তারা হচ্ছে তোমার এ বি সি। তাদের মোল ফ্র্যাকশন যেগুলো, মোল ফ্র্যাকশন গুলো ধরে নাও এক্স এ, এক্স বি, এক্স সি, সাজ দ্যাট এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি এই যোগফলটা তোমার 1, ঠিক আছে এটা। আচ্ছা এবারে একটা জিনিস খেয়াল করো যে ধরো তুমি এই এই যে ছবিটা এঁকেছো, এই যে এইখানে এ আর এখানে বি যদি হয়, তাহলে এই যে এ বি যে লাইনটা কি রিপ্রেজেন্ট করে না, এ বি লাইনটাতে, এই যে এ বি লাইনটাতে জাস্ট এ আর বি এর মোল ফ্র্যাকশনটা যে ভ্যারি করছে তুমি সেটাকে দেখাচ্ছ। মানে এর মোল ফ্র্যাকশন এ থেকে যখন বি এর দিকে যাচ্ছে,
এর মোল ফ্র্যাকশনটা কমতে 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 করে বি এ গিয়ে জিরো হচ্ছে, বা বি এর মোল ফ্র্যাকশনটা কমতে 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 করে এতে গিয়ে তোমার জিরো হচ্ছে। ঠিক আছে, তাহলে এবারে দেখো জাস্ট খেয়াল করে যে তুমি যদি কোন একটা এই পয়েন্টে কনসিডার করো, এ পয়েন্টে পিওর এ এক্সিস্ট করে, অর্থাৎ এক্ষেত্রে তোমার এক্স এটা হয়ে গেল 1, এক্স বিটা হচ্ছে তোমার 0, এক্স সিটা হচ্ছে 0। সি পয়েন্টটা হচ্ছে এক্স এ হচ্ছে তোমার 0, এক্স বি হচ্ছে 0, আর এক্স সি হচ্ছে 1। আর বি পয়েন্টটা হচ্ছে এক্স এ ইকুয়াল টু 0, এক্স বি ইকুয়াল টু 1, আর এক্স সি ইকুয়াল টু 0। তার মানে এ বি সি এই যে তিনটে পয়েন্ট হচ্ছে তিনটে ভার্টেক্স। হ্যাঁ, এই তিনটে ভার্টেক্স হচ্ছে তোমার তিনটে পিওর যে সাবস্টেন্স রিপ্রেজেন্ট করে। এ পয়েন্টটায় তোমার এর মোল ফ্র্যাকশন 1 আর বি আর সি 0, বি পয়েন্টে বি এর মোল ফ্র্যাকশন 1, এ আর সি 0, আর সি পয়েন্টে হচ্ছে সি এর মোল ফ্র্যাকশন 1, এ আর বি হচ্ছে তোমার 0। আচ্ছা, এবার যে কোনো একটা সাইড তুমি কনসিডার করো। ধরো তুমি যদি এই বিসি এই লাইনটাকে ধরো, এই যে বিসি লাইন এইটা, তাহলে অ্যালং বিসি বা অন দা বিসি প্রথমে বলি, বিসির উপরে অন দা বিসি মোল ফ্র্যাকশন অফ এ এটা সবসময় 0 হবে। আর অ্যাজ উই গো অ্যালং বিসি মোল ফ্র্যাকশনস এক্স বি অ্যান্ড এক্স সি এটা ভ্যারিজ। মানে ধরো তুমি একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করো, ধরো এই পয়েন্ট আমি বলছি, এই পয়েন্টটা ধরো একটা কিছু পয়েন্ট একটা নাম দিচ্ছি, ধরো একটা কি বলবো, একটা ডি পয়েন্ট ধরো। আচ্ছা, ডি পয়েন্টে তাহলে এর মোল ফ্র্যাকশন কত না 0। আচ্ছা, বি এর মোল ফ্র্যাকশন কত হবে? দেখো এইটা পিওর বি থেকে 2 ঘর কমে এসেছে, তাহলে এটা হচ্ছে বি এর মোল ফ্র্যাকশন 0.8। আর সি এর মোল ফ্র্যাকশনটা কত? এটা পিওর সি, তাহলে এইখান থেকে তো আস্তে আস্তে সিটা বাড়ছে, সেটা কত হচ্ছে 0.2। তো বুঝতে পারলে যে এই যে বিসি লাইনের উপরে এর মোল ফ্র্যাকশনটা 0, তাহলে বি আর সি তাদের মোল ফ্র্যাকশনটা একটু ভ্যারি করছে। তাহলে কিন্তু ডি পয়েন্ট তুমি একটা কনসিডার আরবিট্রারি পয়েন্ট ডি কনসিডার করো, যেটা এর মোল ফ্র্যাকশন 0, সেখানে কিন্তু তোমার বি আর সি এর মোল ফ্র্যাকশনটা জাস্ট ভ্যারি করবে। তুমি যেমন এই পার্টিকুলার কেসে যদি এরকম একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করতে, তাহলে এরকম একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করতে, তাহলে এদিক থেকে ক ঘর গেল, এর মোল ফ্র্যাকশনটা হচ্ছে জাস্ট 1 থেকে ততটা পোর্শন কমে গেল, বা ডান দিক থেকে ক ঘর এসে সেই মতো করে এর মোল ফ্র্যাকশন পাবে, আর বাঁ দিক থেকে কতটা গেছে সেখানে বি এর মোল ফ্র্যাকশন পাবে। এখান থেকে বি থেকে কতটা গেছে সেখান থেকে সি এর মোল ফ্র্যাকশন পাবে, যেটা হচ্ছে 0.2, আর সি থেকে কতটা পয়েন্ট এসছো সেখান থেকে তুমি বি এর মোল ফ্র্যাকশন পাবে, সেটা হচ্ছে 0.8। তো অন দা বিসি হচ্ছে এইটা। ঠিক একই রকম ভাবে ধরো অন দা এবি যদি তুমি কনসিডার করতে, এবির উপরে কার মোল ফ্র্যাকশন 0 বলো? এই এবি লাইনের উপরে কার মোল ফ্র্যাকশন 0? সিটা 0, তাই তো? সিটা 0। তারপরে অ্যাজ উই গো অ্যালং এ বি কি হবে না, এক্স এ অ্যান্ড এক্স বি তারা ভ্যারি করছে। এটা ধরো আমি একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার, এই একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার, ধরো ই পয়েন্ট বললাম, এই পার্টিকুলার পয়েন্ট ধরো ই পয়েন্ট। তাহলে ই পয়েন্টে বলো তো এর মোল ফ্র্যাকশন কত, বি এর মোল ফ্র্যাকশন কত, আর সি এর মোল ফ্র্যাকশন কত? আর সি এর মোল ফ্র্যাকশন তো 0, আর বি থেকে তুমি এখানে গেছো মানে এর মোল ফ্র্যাকশন 0.3 হয়ে গেল, আর বি এর মোল ফ্র্যাকশনটা হচ্ছে তোমার 0.7 হয়ে গেল। এটা বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে অন দা এসি মানে অ্যালং এসি, এসি বরাবর হচ্ছে বি এর মোল ফ্র্যাকশনটা 0 হচ্ছে। এবারে অ্যাজ উই গো অ্যালং বিসি, এক্স বি অ্যান্ড
সরি, কি বললাম এটা, মানে আমি তো এসি, তো তাহলে এক্স এ অ্যান্ড এক্স সি তারা অ্যাকচুয়ালি ভ্যারি করছে। এক্স এ অ্যান্ড এক্স সি ভ্যারি। ধর আমি একটা আরবিট্রারি পয়েন্ট বলছি, ধরো এরকম একটা পয়েন্ট, ধরো এরকম একটা পার্টিকুলার পয়েন্ট না, ধরো এফ পয়েন্ট। তো এফ পয়েন্টে বলো তো কার মোল ফ্র্যাকশন কত? হ্যাঁ, এটা এসি, হ্যাঁ এসি এসি। তাহলে এখানে এফ পয়েন্ট যদি কনসিডার করি, এফ পয়েন্ট যদি এই পয়েন্টটা হয়, তো এফ পয়েন্টে কি হচ্ছে না, এক্স এ কত আর এক্স বি কত আর এক্স সি কত যদি তুমি দেখতে চাও, বি এর মোল ফ্র্যাকশন তো 0। আর এটা হচ্ছে এইখান থেকে উল্টো দিক থেকে দেখো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে এক্স এটা হচ্ছে তোমার বেসিক্যালি 0.4, এক্স এটা হয়ে যাবে অটোমেটিক্যালি 0.6। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে তোমার তিনটে ভার্টেক্স তুমি বুঝে গেলে, আর যে কোনো এবি লাইন বা বিসি লাইন বা এসি লাইন থেকে তুমি বুঝে গেলে। আচ্ছা, এবারে ধরো তুমি যে কোনো একটা পার্টিকুলার আরবিট্রারি পয়েন্ট হচ্ছ, এই কার্ভের উপরে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট ধরলে, ধরে নাও এরকম একটা পার্টিকুলার পয়েন্ট, ধরো এই পার্টিকুলার পয়েন্টটা তুমি কনসিডার করলে, এই পার্টিকুলার পয়েন্টটা ধরে নাও তোমার, এটা হলো জি পয়েন্ট, জি পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা জি পয়েন্টে মোল ফ্র্যাকশনটা কি হবে? দেখো জি পয়েন্টে কিন্তু এই যে এ বা বি বা সি, মানে তিনটে ভার্টেক্সে জাস্ট দুজন জিরো, একজনের জাস্ট ভ্যালু 1। সাইডে যেগুলো তুমি কনসিডার করছো একজন জিরো, বাকিগুলো ভ্যারি করছে। এবারে এই মাঝখানে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট যদি তুমি কনসিডার করো, সেখানে কিন্তু তোমার ওই সবাই থাকবে। আচ্ছা, এবার সেটা কি করে করবে দেখো, খেয়াল করো তুমি, জাস্ট এই যে বি পয়েন্ট যেটা তুমি কনসিডার করছো, বি এর ঠিক অপোজিট সাইড যেটা, বি এর ঠিক অপোজিট সাইডে বি এর মোল ফ্র্যাকশন 0, তাই তো? মানে এসি লাইন বরাবর, বা উল্টোটা ভাবো, এ যে পার্টিকুলার পয়েন্ট তার যে অপোজিট সাইড বিসি বরাবর, তো এর মোল ফ্র্যাকশন 0। এবারে যত তুমি এই বিসি লাইন থেকে প্যারাল লাইনগুলো টেনে 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 তুমি এতে যাচ্ছ, তত হচ্ছে এর মোল ফ্র্যাকশনটা বেড়ে 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 আলটিমেটলি 1 হচ্ছে। তার মানে কি, এই যে বিসি লাইনটা তার যে উপরে যে লাইন বরাবর, এর মোল ফ্র্যাকশন কত, 0.1, তার উপরের লাইনটা 0.2, তার উপর লাইনটা 0.3। তার মানে জি পয়েন্ট যদি তুমি কনসিডার করো, জি পয়েন্টটাকে তুমি কনসিডার করছো, সেইখানে প্রথমে বলো যে এর মোল ফ্র্যাকশনটা কি হবে না, এর মোল ফ্র্যাকশন বের করতে গেলে তার যে অপোজিট সাইড থেকে দেখো প্যারালাল লাইন ক ঘর তুমি গেছো, না 2 ঘর গেছি, 2 ঘর গেছি মানে এর মোল ফ্র্যাকশন হচ্ছে 0.2। আচ্ছা, এবারে বি এর মোল ফ্র্যাকশন কত হবে, বি এর একদম অপোজিট সাইডে চলে যাও, এসি তে চলে যাও, দেখো কতগুলো প্যারালাল লাইন হয়ে এখানে এসছে, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তার মানে কি হলো, তার মানে হলো যে বি এর মোল ফ্র্যাকশনটা হয়ে গেল কত, 0.5। আচ্ছা, সি এর মোল ফ্র্যাকশন কত হবে না, সি এর তুমি অপোজিট সাইডে চলে যাও, অপোজিট সাইডটা হচ্ছে সি এর মোল ফ্র্যাকশন 0। এবার কতগুলো প্যারালাল লাইন আসছে দেখো, একটা, দুটো, তিনটে, হয়ে গেল কত, 0.3। এক্স হয়ে গেল 0.3। মানে বোঝা গেল সি পয়েন্টের মোল ফ্র্যাকশন কি করে তুমি পেলে। বা উল্টো রকম করে তুমি বলতে পারো যে যদি তোমাকে বলা হয় যে এক্স ইকুয়াল টু 0.2, এক্স বি ইকুয়াল টু 0.5 আর এক্স ইকুয়াল টু 0.3, তাহলে কোন পয়েন্টটা করসপন্ড করবে তুমি বুঝতে পারছো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা তুমি যদি, আচ্ছা তুমি একটা বলো তো তুমি ঠিক ঠিক শিখলে কিনা। ধরো আমি একটা পার্টিকুলার পয়েন্ট ধরলাম, ধরো এই পয়েন্টটা, এই পয়েন্ট ইএফ জি এইচ পয়েন্ট ধরো, হ্যাঁ, এই যে পার্টিকুলার পয়েন্টটা এইচ পয়েন্ট। ঠিক আছে, তাহলে এইচ পয়েন্টে এ বি আর সি এর মোল ফ্র্যাকশন কত কত বলো তো দেখি, বলো। এইচ পয়েন্টে এ বি আর সি, তার মোল ফ্র্যাকশন কত বলো? 0.8, শিওর? 0.7, হ্যাঁ এটা। আর বিটা, আর সিটা, একদমই তাই। তাহলে এফ পয়েন্টটা হচ্ছে এক্স, এটা হয়ে গেল 0.7, এক্স বিটা হয়ে গেল 0.1, আর এক্স সিটা হলো 0.2। তাহলে বুঝতে পারছো তো? তাহলে যখন তোমার করতে হবে, মানে যখন তোমাকে একটা ওই টার্নারি ফেজ ডায়াগ্রাম আঁকতে হবে, সেই ট্রায়াঙ্গুলার প্লট, তখন প্লটটাকে তোমাকে এই রকম প্লটটাকে আঁকতে হবে। তবে মানে এটা দেখো এমনি ব্যাপারটা কি হচ্ছে যে তুমি তো একটা 3 ডাইমেনশনাল ছবি
তুমি খাতায় আঁকবে কি করে? তোমার খাতাটা তো 2 ডাইমেনশনাল বা বোর্ডটা তো 2 ডাইমেনশনাল। তাহলে আগে বাইনারি সলিউশন পর্যন্ত ইট ওয়াজ ফাইন। কিন্তু যদি তোমার একটা তোমার ওরকম টার্নারি সিস্টেম হয়, এখানে 3টে কোয়ান্টিটিকে তোমাকে একটু প্লট করতে হচ্ছে, এক্স এ, এক্স বি, এক্স সি। তাহলে 2 ডাইমেনশনে তোমার 3টে কোয়ান্টিটিকে যদি প্লট করতে হয়, তাহলে তুমি কি করে করবে? সেইটার একটা পার্টিকুলার টেকনিক হচ্ছে তোমার ট্রায়াঙ্গুলার প্লট। তাহলে এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে এটা বিএসসি লেভেলে এটা খুব বেশি কাজে লাগে না, কিন্তু এমএসসি যখন তুমি পড়বে, এমএসসিতে কিন্তু মানে এই টাইপের প্লট, হ্যাঁ, এটা এটা তোমার মানে প্র্যাকটিক্যাল আছে আর কি। প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল কনটেক্সটে কিন্তু এই প্লটটা তখন কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে পড়বে। ঠিক আছে? এই যে প্লটটা ট্রায়াঙ্গুলার প্লট, যেটা ট্রায়াঙ্গুলার প্লটটা প্রথম যারা দিয়েছিলেন তারা হচ্ছে, একজনের নাম হচ্ছে স্টোকস অ্যান্ড রুজবুম। ঠিক আছে, তো বোঝা গেল তো? তাহলে আমরা আজকে এই পর্যন্তই বলছি। ঠিক আছে, আমি একবার সিলেবাসটা ভালো করে লাইন বাই লাইন দেখে নেব। আমার এক্সপেকটেশন যে আমরা সিলেবাসটাকে শেষ করে ফেলেছি। তাহলে আমরা এখানে গিয়ে আজকে শেষ করে দিচ্ছি। তোমার এন্ড অফ লেকচার তোমার আজকে হলো 15, তাই তো? 15 এইটা আমি করে দিচ্ছি এটা। আর নেক্সট ক্লাসে আমরা যেটা করব তোমার, যে আমি তোমাদেরকে ওই একটা করে অ্যাডিশনাল ক্লাস নেব। হ্যাঁ, একটা ক্লাসে মানে একটা তো আচ্ছা, কোয়ান্টামের ওই পার্টটা তো পৌলমি পড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, কৌলমি আর ওর খানতিনের ক্লাস লাগবে, ওটাকে করিয়ে দিই। হ্যাঁ, করিয়ে দেওয়ার পর আমাকে আবার হচ্ছে এই আদার দ্যান সিউদের জন্য আমি আবার কোয়ান্টাম পড়ানো স্টার্ট করেছি। তোমার ওই মানে যেটা এদের যারা তোমাদের এখনো পরীক্ষা, মানে তোমাদের যারা জুনিয়র মানে যারা সেকেন্ড সেম থেকে থার্ড সেমে উঠছে, বেলুর বা রহরা ওদের পরীক্ষা যদি শেষ হয়ে গেছে, তার থার্ড সেম থেকে থার্ড সেম ওরা উঠে পড়লো আর কি। ক্যালকাটা তো থার্ড সেমের পরীক্ষা অনেক দেরি আছে, বা বিদ্যাসাগর অনেক দেরি আছে, কিন্তু এই অটোনমাস কলেজগুলো পরীক্ষা অলরেডি হয়ে গেছে। সেই জন্য আমি এই সপ্তাহ থেকে আবার কোয়ান্টাম আবার শুরু থেকে আবার স্টার্ট করছি। কেউ যদি চাও তুমি আবার করতে পারো আর কি এ করে। কিন্তু আমরা নেক্সট ক্লাসে যেটা করবো, নেক্সট ক্লাস থেকে আমি 3টে জিনিস তোমাদের পড়াবো। 3টে করে ক্লাস নেক্সট সপ্তাহ থেকে তোমাদের করতে হবে। 3টে করে বলবো না, মানে অ্যাকচুয়ালি 2টো করে ক্লাসই তুমি করবে। একটা পৌলমি করাচ্ছে, যেটা সোমবার সন্ধ্যাবেলা আর কি, এইটা। আচ্ছা, এবারে আমরা এই 2 সপ্তাহ মতো মানে আমরা এটা যেটা করছি যে এটা লেকচার 15 রইলো, তোমাদেরকে আমি একটুখানি একবার রিভাইজ করে নিতে বলছি। মানে তুমি যেটা করবে, যে আমি করব না, রিভিশনটা করো। এই যে ফেজ ইকুইলিব্রিয়াম, যেটা মানে ফেজ ইকুইলিব্রিয়ামের যে পুরো পার্টটা, এই পার্টটা আবার রিভিশন করে নাও একদম। মানে 15টা ক্লাস প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একবার জাস্ট পড়ে নাও এই সপ্তাহের মধ্যে। মানে এটা রিভিশনটাকে করে নেবে। রিভিশনটা করে নেওয়ার পরে নেক্সট সপ্তাহে আমরা জাস্ট প্রচুর নিউমেরিক্যাল প্রবলেমস করব, আর কিছু এই অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। 10 ইয়ার্স খুলবে, বা বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামেও যে সমস্ত কোশ্চেন পড়ছে সেগুলো দেখবে, কোশ্চেন অ্যান্সার ডিসকাশন হবে। এইটা তোমার চলতে থাকবে। তাহলে এই রিভিশনটা কিন্তু তোমরা কুইকলি করে নাও, মানে এই সপ্তাহের মধ্যেই পরীক্ষার মতো করে জিনিসটাকে রেডি করে নাও একদম পুরো। মানে বই তো তুমি পড়তেই পারো সার্টেনলি। হ্যাঁ, বইয়ে তো আমাদের বইটা পার্টিকুলারলি ভীষণ ভালো আছে, মানে আমি খুব খুশি এই পার্টটা লিখে। হ্যাঁ, মানে আমাদের বইটা থেকেও তুমি ফলো করতে পারো, অথবা আমাদের যে ভিডিও এবং ক্লাস নোট দেওয়া হলো সেইটা দিয়ে তুমি নিজে নিজে একবার রিভিশন করে নেবে। তো আমরা যখন নিউমেরিক্যাল প্রবলেম করবো 10 ইয়ার্স বা ইত্যাদি থেকে খেজে কোন জায়গার প্রবলেম সেটা সম্বন্ধে একটা ভালো ধারণা পেতে গেলে তোমার পুরো সিলেবাসটা কিন্তু দখলে থাকতে হবে আর কি। এইটা তোমাদের নেক্সট ক্লাসে চলবে এটা। আর এই সপ্তাহ থেকে সলিড স্টেট পড়ানো স্টার্ট হচ্ছে। ঠিক আছে, এই সপ্তাহ থেকে আমরা সলিড স্টেট পড়ানো স্টার্ট করব। আচ্ছা, সলিড স্টেটটা আমাদের যেটা ইচ্ছে আছে সেটা হচ্ছে যে তোমাদের শুক্রবার সকালটা কি তোমাদের সবাই ফাঁকা আছে? শুক্রবার সকালে ফাঁকা আছে তো? তাহলে শুক্রবার সকালে একটা 6 সেমিস্টারের ক্লাস ছিল। 6 সেমিস্টারে তো সিলেবাস শেষ হয়ে গেছে। তাহলে আমরা শুক্রবার সকালে মানে হচ্ছে কালকে সকালে, হ্যাঁ,
কালকে সকালটা, আচ্ছা এই সপ্তাহে কালকে সকালটা হবে কিনা সেটা আমি এখন ঠিক জানি না, হতে পারে, মানে কালকে সকালেও হতে পারে, আমি সেটা বলে দেবো রাত্রেবেলা আর কি। তাহলে শুক্রবার সকালে এই সপ্তাহের জন্য আমরা ওই যতক্ষণ না পর্যন্ত এই ফেজ ইকুইলিব্রিয়ামটা পুরোটাকে আমি গুটিয়ে ফেলছি, মানে ফেজ ইকুইলিব্রিয়ামটা এই কোশ্চেন অ্যান্সার করাতে গিয়ে কটা ক্লাস সময় লাগে দেখি, একটা ক্লাস লাগতে পারে, দুটো ক্লাস লাগতে পারে। যখন তোমরা স্যাটিসফাইড হয়ে যাবে তোমরা নিজেরাই বলবে যে হ্যাঁ আমার মানে ফেজ ইকুইলিব্রিয়ামের যে কোনো কোশ্চেন আমি করতে পারছি, সেটা একটা ক্লাস লাগতে পারে, দুটো ক্লাস লাগতে পারে, ততক্ষণ পর্যন্ত একটা অ্যাডিশনাল ক্লাসে সলিড স্টেট পড়ানো হবে। আর যখনই তোমাদের এই পার্টটা হয়ে যাবে তখন সলিড স্টেটের ক্লাসটা অ্যাজ ইউজুয়াল তোমার বৃহস্পতিবারে শিফট করে যাবে। আর সোমবার অ্যাজ ইউজুয়াল যেমন কোয়ান্টামের ক্লাস চলছে এবং কোয়ান্টামের যা সময় আছে তোমাদের বলছি তো, সেই জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুতে হয়তো পরীক্ষা হবে, যেমন নর্মালি একদিন করে ক্লাস চলছে, তাতে একদম প্রপারলি সব জিনিস ঠিক ঠিক করে শেষ হবে। ফেজ ইকুইলিব্রিয়াম হয়ে গেল, সলিড ধরো 4টে ক্লাস, কোয়ান্টামে যদি 4টে ক্লাস আছে 8টা ক্লাস লাগে, 8টা ক্লাস যদি আমি সপ্তাহে তোমার 2-3টে করে ক্লাস নিই তারপর দিন 15-র মামলা, ঠিক আছে তো? তারপরে যত রকমের কোশ্চেন অ্যান্সার হ্যানা ত্যানা সব আমরা আলোচনা করে নিতে পারবো আর কি। তা তোমাদের যেটা আমি কাজ দিচ্ছি সেটা হচ্ছে এইটা পুরোটাকে রিভাইজ করে নাও একবার, হ্যাঁ, করে 10 ইয়ার্স কোশ্চেন তুমি দেখতে থাকো, নিউমেরিক্যাল প্রবলেম তুমি দেখতে থাকো, দেখো তুমি কতটা করতে পারছো কতটা করতে পারছো না। আমি আমার মতো করে কিছু প্রবলেম তো করিয়ে দেবই, নিউমেরিক্যাল প্রবলেম পার্টিকুলার কিছু কোশ্চেন অ্যান্সার করিয়ে দেবো। তারপরেও তোমাদের পার্টিকুলারলি থিওরিটিক্যাল প্রবলেম, যে প্রবলেমগুলো তুমি হয়তো ইয়ারে পড়েছে, তুমি তার উত্তর কীভাবে বুঝতে পারছো না সেটা আমাকে বলবে, আমি তোমাদের সাথে হেল্প করবো, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে মোটামুটিভাবে যেটা আমাদের বলার কথা ছিল, আমরা বললাম। দেখো তুমি সবটা বুঝতে পেরেছো কিনা। ট্রায়াঙ্গুলার প্লটটা বুঝতে পেরেছো তো? ব্যাস, তাহলে অনেক কিছু করতে পারি। ট্রায়াঙ্গুলার প্লট বুঝতে পেরেছো না, চিন্তা করতে হবে না।